তখন ভারসাম্য মজুরি 30 টাকা হয়ে যাবে এবং ভারসাম্য পরিমাণটা কি হবে, এখানে ধরো যে 20 ধরে নিলা তুমি, তাহলে ভারসাম্য তখন পরিমাণ হবে 20, মানে 20 জন শ্রমিকের চাহিদা তৈরি হয়ে যাবে। ঠিক আছে, মানে চাহিদা যেহেতু বৃদ্ধি পেয়েছে, বলতেছে তো চাহিদা বৃদ্ধি পাবে, তো তার মানে চাহিদা যে বৃদ্ধি পেয়ে এখন হচ্ছে চাহিদার পরিমাণ হচ্ছে 20, তখন চাহিদা যেহেতু বৃদ্ধি পেয়েছে মজুরিও বৃদ্ধি পেয়ে 20 থেকে হয়ে যাবে 30। এটা অর্থনীতির আরো একটা ওয়ান শট ক্লাস, এবং এই ওয়ান শট ক্লাসে আমরা হলি ক্রস কলেজের 2026 এইচএসসি নির্বাচনী পরীক্ষার অর্থনীতির সিকিউ গুলো দেখব। হলি ক্রস কলেজ বাংলাদেশের অন্যতম পরিচিত একটা কলেজ, সুনাম আছে, সুখ্যাতি আছে এমন একটা কলেজ, এবং এই কলেজে যে কোশ্চেনগুলো করা হয়েছে আমি দেখেছি নিঃসন্দেহে এগুলো মানসম্মত কোশ্চেন, এবং এবছর যেহেতু অভিন্ন প্রশ্নপত্রে সারা বাংলাদেশে এইচএসসি পরীক্ষা হবে, এ কারণে ঠিক এমন ভালো ভালো কলেজের মানসম্মত কোশ্চেনের আঙ্গিকেই তোমার এইচএসসি পরীক্ষার অর্থনীতির কোশ্চেন হতে পারে। এর জন্য আমরা এই ক্লাসে খুবই গুরুত্ব দিয়ে হলিক্রস কলেজের এবছরের নির্বাচনী পরীক্ষার কোশ্চেনগুলো দেখব। সবগুলো নয়, ওর মধ্য থেকে যেগুলো আসার মতো সেগুলো আমরা বাছাই করে করে দেখব, সলভ করব, বিশ্লেষণ করব। তো এই ক্লাসটা অবশ্যই করতে হবে, অবশ্যই করতে হবে তোমরা যারা এবছর এইচএসসি পরীক্ষা দিচ্ছ। তো শুরু করি আমাদের ক্লাস। প্রথম কোশ্চেন বলতেছে নিচের ছকটি লক্ষ্য করো। আচ্ছা, তো দেখি আমরা, লক্ষ্য করো। আচ্ছা, তো লক্ষ্য করো, এখানে আমরা দেখতেছি যে সংমিশ্রণ বিন্দু দেওয়া, শ্রম দেওয়া, মূলধন দেওয়া। এটা ম্যাথমেটিক্যাল না, বাট আমার কাছে মনে হচ্ছে ম্যাথমেটিক্স না থাকলেও এটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, কারণ এটা একটু অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি দরকার হবে তোমার উত্তর করার জন্য। তো প্রথম কোশ্চেনে বলতেছে যে ইসলামিক অর্থব্যবস্থা কাকে বলে, ইসলামিক অর্থব্যবস্থা কাকে বলে। আচ্ছা, তো অর্থব্যবস্থা থেকে, উৎপাদন সম্ভাবনা রেখা থেকে, বা হচ্ছে এই যে দুষ্প্রাপ্যতা নির্বাচন থেকে আমরা দেখেছি যে কি পরিমাণে কোশ্চেন আসে আমরা যে ক্লাসগুলো নিয়মিত করছি এগুলো থেকে। তো অর্থব্যবস্থা হচ্ছে 4 প্রকার বর্তমান বিশ্বে আছে: ধনতান্ত্রিক, সমাজতান্ত্রিক, মিশ্র এবং ইসলামী। আচ্ছা, তো ইসলামিক অর্থব্যবস্থা হচ্ছে যেখানে অর্থনীতির যে নিয়ম কানুনগুলো আছে সেগুলো ইসলামের বিধান মোতাবেক, যেমন কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, এগুলোর আলোকে পরিচালিত হয়, তাকে বলা হয় ইসলামিক অর্থব্যবস্থা। ঠিক আছে, তো যেহেতু শুধুমাত্র ক নম্বরের আনসার করতে হবে, এটা খুব শর্টে বললেই হবে, একটা সংজ্ঞা দিয়ে বললেই হবে, বেশি কিছু বলতে হবে না। খ নম্বরে বলতেছে সুযোগ ব্যয় কেন সৃষ্টি হয়। সুযোগ ব্যয় বিষয়টা কি তোমাদের কাকে বলি। সুযোগ ব্যয় হচ্ছে যখন আমরা একটি দ্রব্যের অতিরিক্ত কোনো কিছু উৎপাদন করতে চাই, তখন অপর একটি দ্রব্যের উৎপাদন আমাদের কিছুটা হলেও ছেড়ে দিতে হয়। এই যে একটি দ্রব্য অতিরিক্ত উৎপাদন করতে গিয়ে আরেকটা একটু ছেড়ে দিতে হচ্ছে, এটাই হচ্ছে অপরচুনিটি কস্ট অথবা সুযোগ ব্যয়, রাইট। আচ্ছা, তো সুযোগ ব্যয় সৃষ্টি হয় এই কারণে যে আমাদের সম্পদের সীমাবদ্ধতা আছে, আমাদের সম্পদ অসীম নয়। ধরো যে তোমার 1 বিঘা জমি আছে, তো তুমি যদি সেখান থেকে, আমরা জানি যে নর্মালি 20 কাঠাতে 1 বিঘা হয়, স্ট্যান্ডার্ড বিঘা যেটা, তো তুমি যদি 10 কাঠাতে ধান এবং 10 কাঠাতে গম চাষ করো, এটা ব্যালেন্সড আছে। বাট তুমি যদি অতিরিক্ত 5 কাঠাতে ধান চাষ করতে চাও, তাহলে তোমাকে তো 5 কাঠার গম ছেড়ে দিতে হবে, এটাই তো নিয়ম, কারণ তোমার তো জমি লিমিটেড, 1 বিঘার বেশি তোমার কাছে জমি নাই। এটাই হচ্ছে সুযোগ ব্যয়। তাহলে তুমি লিখবা যে আমাদের অভাবের তুলনায় সম্পদের যে সীমাবদ্ধতা, এ কারণেই মূলত সুযোগ ব্যয় ধারণা সৃষ্টি হয়ে থাকে। তারপর তুমি এভাবে ব্যাখ্যা করবো, আমি যেভাবে ব্যাখ্যাটা বললাম। ঠিক আছে, গ নম্বরে বলতেছে উদ্দীপকে কোন মৌলিক সমস্যাটি নির্দেশ করা হয়েছে ব্যাখ্যা করো। দেখো এখানে বলতেছে যে শ্রম 50 একক, 100 একক এবং 50 একক, এবং মূলধন 50 একক, 100 একক। তার মানে এই যে এ একটা সংমিশ্রণ বিন্দু, এটা হচ্ছে একটা উৎপাদন পদ্ধতি। ঠিক আছে, এটা হচ্ছে একটা উৎপাদন পদ্ধতি। আবার বিও হচ্ছে সেম, এটা একটা উৎপাদন পদ্ধতি। তো এই উৎপাদন পদ্ধতিতে 100 একক শ্রম, 50 একক মূলধন ইনভেস্ট করতে হচ্ছে, এবং বিতে শ্রমটাকে 50 করে মূলধনকে 100 করা হচ্ছে। তার মানে আমাদের এইখানে উৎপাদন কৌশলকে মিন করতেছে। তার মানে এইখানে যে সমস্যাটার কথা বলা হয়েছে সেটা হচ্ছে আমাদের কি উৎপাদন কৌশল। ঠিক আছে, তো এখন আমরা এখানে বলতেছি দেখো মৌলিক অর্থনৈতিক সমস্যাকে নির্দেশ করা হয়েছে। তো মৌলিক অর্থনৈতিক সমস্যাটা কি, 1 নম্বরে হচ্ছে কি উৎপাদন করতে হবে, কি উৎপাদন করতে হবে, কি উৎপাদন করতে হবে। ঠিক আছে, আচ্ছা 2 নম্বরে হচ্ছে কিভাবে উৎপাদন করতে হবে, কিভাবে উৎপাদন করতে হবে। আরেকটা হচ্ছে কি কার জন্য উৎপাদন করতে হবে বা কার জন্য উৎপাদন করা হবে। ঠিক আছে, আচ্ছা এই 3টা হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা। তো এইখানে এইখানে যে সমস্যাটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে কিভাবে উৎপাদন করতে হবে, এই 2 নম্বর সমস্যাটা নিয়ে কথা বলতেছে। এখন কিভাবে বলতে আমরা কি বুঝছি, এটা শ্রম নিবিড় নাকি মূলধন নিবিড়। এইখানে যে বিষয়টা হচ্ছে দেখো, এই এই যে বক্সটা আছে, এই বক্সে আমরা দেখতেছি দেখো শ্রমের পরিমাণ
এই যে এই বক্সটা যেটা আছে এখানে না, আমি এইদিকে দেখাই সংমিশ্রণ এ তে। এই সংমিশ্রণ এতে দেখো কি হচ্ছে, শ্রম 100 মূলধন 50। তার মানে বিষয়টা হচ্ছে কি, তার মানে বিষয়টা হচ্ছে যে আমাদের এখানে শ্রম বেশি, এটা হচ্ছে শ্রম নিবিড় উৎপাদন ব্যবস্থা, ঠিক আছে। আর বিতে কি করতেছে দেখো, বিতে হচ্ছে আমাদের শ্রম কম বাট মূলধন বেশি, তার মানে এটা হচ্ছে মূলধন নিবিড়, এটা হচ্ছে মূলধন নিবিড় উৎপাদন ব্যবস্থা। এখন আমাদের এখানে মৌলিক অর্থনৈতিক সমস্যা হচ্ছে আমরা কিভাবে উৎপাদন করব, শ্রম নিবিড় ভাবে নাকি মূলধন নিবিড় ভাবে। তো সাধারণত দেখা যায় যেসব দেশগুলো আমাদের মতো দরিদ্র দেশ বা উন্নয়নশীল দেশ, এখানে জনসংখ্যা অনেক বেশি কিন্তু মূলধন কম, তারা যেটা করে তারা শ্রম নিবিড় উৎপাদন ব্যবস্থাতে যায়, তারা শ্রম বেশি খাটায় মূলধন কম খাটায়। আবার যারা ধনী দেশ, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিজ, ঠিক আছে, যেমন ইউরোপের দেশগুলো বা মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, এইসব দেশগুলো, তাদের শ্রম অনেক কম, শ্রমিক কম, মানুষজন কম, বাট মূলধন অনেক বেশি। তারা যেটা করে মূলধন নিবিড় উৎপাদন ব্যবস্থা ফলো করে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে যে মৌলিক অর্থনৈতিক সমস্যা নিয়ে কথা বলতেছে সেটা হচ্ছে কিভাবে উৎপাদন করা হবে। এটা আমাদের মৌলিক অর্থনৈতিক সমস্যা হচ্ছে কয়টা, 3টা, এটা মনে রাখো। ঘ নম্বরে বলছে উদ্দীপকের বিন্দুর মধ্যে কোন বিন্দুতে নির্বাচন করা তোমার দেশের জন্য মঙ্গলজনক, ঠিক আছে। নির্বাচন বলতে কিভাবে উৎপাদন করবো, নির্বাচনটা করা আমাদের দেশের জন্য মঙ্গলজনক। এখন আমাদের দেশের নাম কি, আমাদের দেশের নাম হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ অর্থনৈতিকভাবে এত শক্তিশালী দেশ নয়, জাস্ট উন্নয়নশীল একটা দেশ, এবং জনসংখ্যাটা বেশ বড়, অনেক বড়, প্রায় 18 কোটি জনসংখ্যা, তাই না। আচ্ছা, তো জনসংখ্যা বেশি মূলধন কম, তাহলে আমরা কোথায় যাব, আমরা যাব হচ্ছে এই শ্রম নিবিড় উৎপাদন কৌশলে। এবার তুমি এক্সপ্লেইন করবা যে শ্রম নিবিড় উৎপাদন কৌশলটা কি। শ্রম নিবিড় উৎপাদন কৌশল হচ্ছে যে এখানে তুলনামূলক কম পুঁজি বা মূলধন ব্যবহার করা হয় এবং প্রচুর পরিমাণে শ্রম লগ্নি করার মাধ্যমে উৎপাদন পরিচালিত হয়, সেটাকে বলা হচ্ছে শ্রম নিবিড় উৎপাদন কৌশল। এভাবে তুমি জাস্ট একটু ব্যাখ্যা করবে, এটা ব্যাখ্যামূলক কোশ্চেন, নট ম্যাথমেটিক্যাল, বাট এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন মনে হচ্ছে আমার কাছে। তো এই জাতীয় কোশ্চেন তোমার এইচএসসি তে এবছর আসতে পারে। 2 নম্বর কোশ্চেন, এখান থেকে ম্যাথমেটিক্স শুরু হচ্ছে। দেখো এখানে দ্রব্য দেওয়া আছে, প্রথম একক, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এভাবে দেওয়া আছে এককগুলো, এবং মোট উপযোগ দেওয়া আছে, মানে সেই দ্রব্যগুলো তুমি ভোগ করতেছো কন্টিনিউয়াসলি, সেখান থেকে কতটুকু তুমি উপযোগ পাচ্ছ সেগুলো দেওয়া আছে, মোট উপযোগ। প্রথমটার পর 10, তারপর 15, 18, 18, 15 তুমি পাচ্ছ। আচ্ছা, এগুলো দিয়ে নিশ্চয়ই গ ঘ উত্তর করতে হবে, বাট আগে আমরা ক খ উত্তর করে আসি। আচ্ছা, ক নম্বরে বলতেছে অস্থিতিস্থাপক চাহিদা কি। আচ্ছা, তো চাহিদা কিসের উপর নির্ভর করে, চাহিদা নির্ভর করে দামের উপর, তাই না। চাহিদা নির্ভরশীল চলক, এটা দামের উপর নির্ভর করে, দাম বেড়ে গেলে চাহিদা কমে যায়, দাম কমে গেলে চাহিদা বেড়ে যায়, ঠিক আছে। এখন অস্থিতিস্থাপক বলতে কি বুঝি আমরা, যে দামের পরিবর্তনের ফলেও যদি চাহিদার খুব বেশি পরিবর্তন না হয়, সেই ধরনের চাহিদাকে কি বলা হয়, অস্থিতিস্থাপক চাহিদা। এই কথাটা লিখলেই হবে যে দামের পরিবর্তনের ফলে, ঠিক আছে, দামের একটা শতাংশিক পরিবর্তনের ফলে চাহিদার পরিবর্তন যদি সেভাবে খুব বেশি না হয় বা একদমই না হয়, সেটাকে আমরা বলি অস্থিতিস্থাপক চাহিদা। আচ্ছা, খ নম্বরে বলতেছে স্বাধীন ও অধীন চলকের 2টি পার্থক্য লেখো। স্বাধীন চলক এবং অধীন চলকের মধ্যে 2টা পার্থক্য। এখন স্বাধীন চলকে কি করা যায়, স্বাধীন চলক কারোর উপর নির্ভরশীল নয়, ঠিক আছে, সেখানে ইচ্ছা রাখো মান ধরে নেওয়া যায়। আর অধীন চলক কি, অন্যের উপর নির্ভরশীল, অন্যের উপর নির্দিষ্ট মান ইনপুট করার ফলে তার একটা নির্দিষ্ট মান চলে আসে, এর উপর ইচ্ছা রাখো মান আরোপ করা যায় না, একটা পার্থক্য। আচ্ছা, 2 নম্বর পার্থক্য হচ্ছে স্বাধীন চলক সাধারণত আমাদের যে অর্থনীতির কনসেপ্ট সেইখানে সমান চিহ্নের ডান দিকে বসে এবং অধীন চলক সমান চিহ্নের বাঁ দিকে বসে, এই 2টা হলে হয়ে যাচ্ছে। যেমন দেখো কিউ অফ ডি ইজ ইকুয়াল টু, আমি লিখলাম যে 20 মাইনাস 2p, এটা একটু চাহিদা সমীকরণ, তাই না। তো এইখানে এই যে পি মানে হচ্ছে কি দাম, এই দামটা হচ্ছে কি এখানে স্বাধীন চলক, ঠিক আছে, দাম হচ্ছে স্বাধীন চলক। তো দেখো এটা সমান চিহ্নের ডান দিকে বসেছে। আর এই যে চাহিদার পরিমাণ, চাহিদার পরিমাণ এটা হচ্ছে অধীন চলক, এটা সমান চিহ্নের কোন দিকে বসেছে, বাঁ দিকে বসেছে, এটা হচ্ছে অধীন চলক। এই একটা বিষয় দেখো, পি এর উপর তুমি ইচ্ছা রকম মান আরোপ করতে পারবা, বাট তুমি এটার উপর ইচ্ছা রকম মান আরোপ করতে পারবা না, এর মানের ফলে এখানে একটা অটোমান চলে আসবে, কি বুঝতে পারছো। তাহলে এই 2টা পার্থক্য লিখলে হয়ে যাবে, তুমি আমার একটা উদাহরণ দিয়ে আরো সুন্দর করে বিষয়টা এক্সপ্লেন করে দিতে পারো, তাহলে আরো ভালো হয় বিষয়টা। আচ্ছা, গ নম্বরে বলছে উদ্দীপক থেকে প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করো। কত সুন্দর কোশ্চেন দেখো, প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করতে হবে। তো এখানে তো মোট উপযোগ দেওয়া আছে, প্রান্তিক উপযোগ আগে বের করতে হবে, তারপরে আমাদের প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করতে হবে। তাহলে আমরা একটা সূচি অঙ্কন করে মোট উপযোগের পাশে প্রান্তিক উপযোগ বের করে নিব। তাহলে এইখানে কয়টা রো ছিল, 1 2 3 4 5 6টা রো, আর এইখানে মোট উপযোগের পরে আর একটা কলাম নিতে হবে প্রান্তিক উপযোগ লেখার জন্য। তাহলে 6টা রো 3টা কলামের একটা সূচি আমরা কি করব, এখানে অঙ্কন করব।
তো তুমি গ নম্বর দিয়ে আগে লিখে নিবে, গ নম্বর দিয়ে কি লিখে নিবে যে উদ্দীপকের তথ্য ব্যবহার করে প্রান্তিক উপযোগ নির্ণয়ের জন্য সূচি নিম্নে অঙ্কন করা হলো। ঠিক আছে, তারপর তুমি এই সূচিতে চলে আসবে, এসে এই যে এভাবে একটু লম্বা করে টানবে। আমি সবসময় যেটা বলি যে ঘরগুলো যাতে এমন কনজেস্টেড না হয়ে যায়, তোমাকে একটু লম্বা করে করতে হবে। ঠিক আছে, যাতে প্রত্যেকটা সেলের মধ্যে এনাফ জায়গা থাকে, বুঝছো? শুধু সংখ্যা লেখার চিন্তা করলে হবে না, উপরে হেডলাইনটা যাতে সুন্দর করে লেখা যায়। ঠিক আছে, প্রথমটাতে খুব বেশি বড় না করলেও হবে, বাট পরের দুইটা যাতে অবশ্যই একটু বড় হয়। ঠিক আছে, পরের দুইটা যাতে অবশ্যই একটু বড় হয়, এনাফ যাতে স্পেস থাকে। ওকে, তো প্রথমটাতে আমরা কি লিখবো? এইখানে যেটা ছিল দ্রব্য একক লিখবো, এখানে হচ্ছে দ্রব্য এবং ব্র্যাকেটের ভিতরে থাকবে কি একক। ঠিক আছে, তারপরেটা আমরা কি লিখবো? মোট উপযোগ টাকা। মোট উপযোগকে কি দ্বারা প্রকাশ করা হয়? টোটাল ইউটিলিটি। ঠিক আছে, টোটাল ইউটিলিটি, তারপরে আমরা লিখবো টাকা। দেখছো, তাও আমার জায়গা হয়নি, আরো বড় করার দরকার ছিল। ঠিক আছে, আচ্ছা, তারপর এইখানে আমরা লিখবো হচ্ছে প্রান্তিক উপযোগ। এইখানে লিখবো আমি হচ্ছে প্রান্তিক উপযোগ, মার্জিনাল ইউটিলিটি। দেখো, আরো যদি আমাদের জায়গা বেশি থাকতো এখানে আমরা কি করতে পারতাম? মার্জিনাল ইউটিলিটির ফর্মুলাটা আমরা লিখে দিতে পারতাম। এখানে টাকা লিখতে হবে, ঠিক আছে, যেহেতু এটাতে টাকা আছে, এবং মার্জিনাল ইউটিলিটির আমাদের ফর্মুলাটাও এখানে লিখে দেওয়া যেত। লিখে দিলে সুন্দর হবে। তোমরা এখানে মার্জিনাল ইউটিলিটির ফর্মুলাটা লিখে দিবে। সেটা কি? মার্জিনাল ইউটিলিটি ইজ ইকুয়াল টু ডেল টোটাল ইউটিলিটি ডিভাইডেড বাই ডেল কিউ। এই ফর্মুলাটা এই বক্সের মধ্যেই লিখতে পারলে খুব ভালো হবে। যদি দেখো যে সাইডে জায়গা হচ্ছে না, বক্সটা এমন মোটা করে নিবে। ঠিক আছে, মোটা করে নিলে কি হবে? তুমি এর নিচে লিখতে পারবে। ঠিক আছে, মানে এই বক্সের মধ্যে 2 লাইন লিখতে পারবে তুমি। আচ্ছা, তো এবার আমি হচ্ছে দ্রব্যের একক যেভাবে ছিল, ওখানে ছিল হচ্ছে এমন প্রথম, দ্বিতীয়, তারপর ছিল তৃতীয়, তারপর ছিল চতুর্থ, তারপর ছিল পঞ্চম। এইটা ছিল হচ্ছে আমাদের দ্রব্যের একক। আর মোট উপযোগ 10, 15, 18, 18, 15, এটা হচ্ছে টাকাতে দেওয়া ছিল। তাহলে 10 টাকা, তারপর হচ্ছে 15 টাকা, তারপর হচ্ছে 18 টাকা, তারপর হচ্ছে 18 টাকা, এবং সর্বশেষ ছিল হচ্ছে 15 টাকা, তাই না? 10, 15, 18, 18, 15। ঠিক আছে, ওকে। এবার প্রান্তিক উপযোগটা বের করব। তো দেখো যে একটা বিষয় সহজ করে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে যে ডেল কিউ, মানে এই যে উৎপাদনের যে পার্থক্য, এটা আমাদের করতে হবে না। যখন সিরিয়ালে থাকে তখন এটা কোনো পার্থক্য বের করতে হয় না। কারণ কি? তুমি পার্থক্য দেখবা প্রত্যেকবার এক হবে। 2 থেকে 1 বিয়োগ করলে 1, 3 থেকে 2 বিয়োগ করলে 1, 4 থেকে 3 বিয়োগ করলে 1। তো যেহেতু 1 আর উপরে কোনো কিছুকে তুমি যদি 1 দিয়ে ভাগ করো, কোনো প্রকার ডিফারেন্স তৈরি হয় না। সেই কারণে আমরা এটা চিন্তাই করব না, এটাকে বাদ দিয়ে দিব ডিরেক্ট এখানে হিসাব করার ক্ষেত্রে। শুধু ডেল টোটাল ইউটিলিটি। ডেল টোটাল ইউটিলিটি মানে কি? 2 নম্বরটা থেকে জাস্ট 1 নম্বরটা বিয়োগ করা। তার মানে এটা থেকে এটা বিয়োগ, এটা থেকে এটা বিয়োগ, এটা থেকে এটা বিয়োগ, এটা থেকে এটা বিয়োগ। বিষয়টা হচ্ছে এমন। তো প্রথমটা তোমাকে লিখে দিতে হবে 10 টাকা। কেন প্রথমটা লিখে দিতে হয়? কারণ এর সামনে কিছু নাই মানে 0 ধরে নিতে হয়। তো 10 থেকে ওই 0 বিয়োগ করলে 10ই হয়, এমন। তো এবার 15 থেকে 10 বিয়োগ করলে হয় 5 টাকা। তারপর 18 থেকে 15 বিয়োগ করলে হয় 3 টাকা। তারপর 18 থেকে 18 বিয়োগ করলে হয় 0 টাকা। তারপর 18 থেকে 15 বিয়োগ করলে হয় -3 টাকা। ঠিক আছে, কারণ এখানে 15 থেকে 18 বিয়োগ, 18 বড় সংখ্যা, এই কারণে এখানে মাইনাস দিতে হবে। তাহলে প্রান্তিক উপযোগটা আমরা পেয়ে গেলাম। এবার এর একটা চিত্র অঙ্কন করতে হবে। যেহেতু আমার এখানে খুব বেশি জায়গা নাই, আমি আবারও একটা স্লাইড অ্যাড করে এইখানে আমি প্রান্তিক উপযোগের জন্য কি করব? চিত্র অঙ্কন করব। তো দেখো, চিত্রগুলো খুবই মজার। অর্থনীতি চিত্র খুব বেশি কঠিন না, সহজে অঙ্কন করা যায়। আর তোমরা যেহেতু নিয়মিত আমার ক্লাসগুলো করতেছো, এতদিনে চিত্র শিখে যাওয়ার কথা। ওয়াই অক্ষ দিয়ে নিলাম এবং এক্স অক্ষ দিয়ে নিলাম, ওয়াই ওয়াই ড্যাশ এক্স ড্যাশ এক্স। ঠিক আছে, আচ্ছা, এইদিকে হচ্ছে আমার দ্রব্য, মানে হচ্ছে আমি যে দ্রব্যটা ভোগ করতেছি সেটা। তো 1, 2, 3, 4, এটা একটু বড় হয়ে গিয়েছে। 1, 2, 3, 4, 5, 6 পর্যন্ত নিচ্ছি, জাস্ট 5টা আছে একটা সৌন্দর্যের জন্য। তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ, এইগুলো হচ্ছে আমার যে দ্রব্য আমি ভোগ করতেছি সেগুলো। এবং প্রান্তিক উপযোগ দেখো সর্বোচ্চ আছে 10 পর্যন্ত। তাহলে আমি 10-এর চেয়ে একটু বেশি নিলেই হয়ে যাবে। আর যেহেতু সংখ্যাগুলো ছোট ছোট, আমি 2 করে নিই, তাহলেই হবে। ঠিক আছে, তাহলে আমি নিব হচ্ছে 2, 4, 6, 8, 10, 12 পর্যন্ত নিচ্ছি, এর বেশি আর দরকার হবে না। আচ্ছা, তো নিচে দেখো, নিচে আমরা একটু বাড়িয়ে নিব। কেন আমরা নিচে বাড়িয়ে নিব? কারণ আমাদের কি আছে? আমাদের ঋণাত্মক সংখ্যা আছে। তো এর জন্য আমরা নিচের দিকে একটু বাড়িয়ে নিব, এবং এই যে ওয়াই ড্যাশটা অনেকটা নিচে দিব। তো এখানে হচ্ছে -2, এখানে হচ্ছে -4। ওকে, তাহলে এখানে 2, 4, 6, 8, 10, 12, এবং এইখানে -2, এইখানে হচ্ছে -4। এই দিকে থাকতেছে হচ্ছে আমাদের প্রান্তিক উপযোগ, এই দিকে থাকতেছে হচ্ছে প্রান্তিক উপযোগ,
আর এই দিকে থাকতেছে আমাদের যে দ্রব্য আমরা ভোগ করতেছি সেই দ্রব্য। ঠিক আছে, এখানে তুমি কিউ দিতে পারো এবং এইখানে তুমি দিবা হচ্ছে মার্জিনাল ইউটিলিটি। ঠিক আছে, ওকে। এবার আমরা চিত্রটা অঙ্কন করার ট্রাই করি। দেখো চিত্রটা কেমন হয় একটু দেখার চেষ্টা করি। তো যখন প্রথম দ্রব্যটা ছিল আমাদের প্রান্তিক উপযোগ ছিল হচ্ছে 10 টাকা। তোমরা পরীক্ষাতে এমন গোল দিয়ে দিও না, তাইলে কিন্তু তোমার মার্ক দিবে না, আমি জাস্ট বোঝানোর জন্য দিচ্ছি। ওকে, প্রথম এককে হচ্ছে 10 টাকা, তো এটা হচ্ছে প্রথম একক। তখন আমরা 10 টাকার সমান উপযোগ পেয়েছি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট বিন্দু। আচ্ছা, তারপর হচ্ছে দ্বিতীয় যে এককটা আছে সেখান থেকে আমরা 5 টাকার সমান উপযোগ পেয়েছি। দ্বিতীয়টার সমান সমান হচ্ছে 5 একক, 5 টাকা। তাহলে 5 কোথায় থাকবে বলো তো? 4 এবং 6 এর মাঝামাঝি না? এই যে এই জায়গাটাতে হচ্ছে 5। ফাইন। আচ্ছা, তারপর তৃতীয়তে হচ্ছে 3 টাকা, তৃতীয়তে হচ্ছে এই দুইটার মাঝামাঝি। ফাইন, ওকে। আচ্ছা, তারপরে হচ্ছে কি চতুর্থতে 0 টাকা, তার মানে এইটা একদম এই শূন্যের সাথে মিলে যাচ্ছে, এই যে শূন্যের যে প্যারালাল যেটা আছে তার সাথে মিলে যাচ্ছে। আচ্ছা, তারপর পঞ্চম যেটা সেটা হচ্ছে -3, -3 মানে হচ্ছে -2 and 4 এর মাঝামাঝি। তো এইখানে আমরা এই বরাবর একটা রেখা টেনে নিব। রেখাটা মনে হয় একটু বাঁকা হয়েছে, এখান থেকে একটু স্ট্রেইট করতে হবে আমাকে। এখান থেকে আমি একটু মুছে স্ট্রেইট করে দিচ্ছি যতটুকু সম্ভব। স্কেল ছাড়া কখনোই 100% স্ট্রেইট হবে না, বাট যতটুকু সম্ভব। ওকে, তো এবার আমি এগুলোর নাম দিই। ধরো যে আমি নাম দিচ্ছি এ বি সি ডি ই, আমি এমন নাম দিলাম। দেওয়ার পর আমার কাজ কি? আমার কাজ হচ্ছে এই রেখাগুলো কি করতে হবে? এমন যোগ টেনে দিতে হবে, এমন যোগ টেনে দিতে হবে। ঠিক আছে, এমন যোগ টেনে দিতে হবে, এই যে এটা। ঠিক আছে, রেখাটা কিন্তু একদম স্ট্রেইট না, একটু একটু কার্সিভ, একটু কার্সিভ, একটু টিল্টেড, এভাবে গিয়েছে। তো এটা হচ্ছে আমাদের মার্জিনাল ইউটিলিটি রেখা। ঠিক আছে, তুমি এখানে লিখবা যে চিত্র, কি চিত্র এটা? এই চিত্রটা হচ্ছে প্রান্তিক উপযোগ রেখা। রেখাটা হচ্ছে ঠিক এমন। ঠিক আছে, এই যে আমরা সংমিশ্রণ বিন্দু দিচ্ছি না, এ বি সি ডি ই, তোমরা যারা আরেকটু বেশি এফোর্ট দিতে চাও তোমরা যেটা করবা সেটা হচ্ছে যে এইখানে শেষ করবা না, এর পাশে আরো একটা কলাম তুমি যোগ করে নিবা। ঠিক আছে, 3টা না 4টা করে কলাম নিবা তুমি। নেওয়ার মানে এত ছোট না, আরো বড় নিবা, মানে এই শেপেই নিবা, এই সাইজেই নিবা। নিয়ে তুমি এখানে লিখবা সংমিশ্রণ বিন্দু, সংমিশ্রণ বিন্দু। নিয়ে তুমি এই যে এ বি সি ডি ই এই সংমিশ্রণ বিন্দুগুলো এইখানে লিখে দিবে। তাহলে টিচার আরেকটু খুশি হবেন। ঠিক আছে, যে এইখানে আরো বেশি তুমি এফোর্ট দিয়েছো, তুমি আসলে পরিশ্রম করতেছো। ওকে, তারপর এটা যখন অঙ্কন করা হয়ে যাবে তারপর তোমাকে কি করতে হবে? এইটার অঙ্কনের বিবরণ দিতে হবে, অঙ্কনের বিবরণ বা শুধু বিবরণ। ঠিক আছে, অঙ্কনের বিবরণ না লিখলে শুধু বিবরণ লিখতে পারো, সুন্দর দেখাবে, সমস্যা নেই। আচ্ছা, নিয়ে এটা তুমি কিভাবে অঙ্কন করলা এটা তুমি জাস্ট লিখবা যে হচ্ছে আমি এই যে প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করার জন্য ওয়াই ও ওয়াই ড্যাশ এবং এক্স ড্যাশ ও এক্স অক্ষাংশ কল্পনা করি, যেখানে ওয়াই অক্ষে প্রান্তিক উপযোগ এবং এক্স অক্ষে দ্রব্যের ভোগের পরিমাণ উল্লেখিত আছে। দ্রব্যের প্রথম একক ভোগের সময় প্রান্তিক উপযোগ ছিল 10, যার সংমিশ্রণ বিন্দু হচ্ছে এ, এবং পরবর্তীতে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম, ও সরি আমি তো এইখানে এটা চতুর্থ সাথে অ্যাড করে ফেলেছি, এটা তো খেয়ালই করি নাই। এটা হবে পঞ্চমের সাথে, এটা হবে পঞ্চমের সাথে। প্লিজ 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 টেক এ নোট, প্লিজ টেক এ নোট দ্যাট যে এটা এইখানে না, এটা তো হচ্ছে এইখানটাতে পঞ্চমে, আমি হচ্ছে এটা খেয়ালই করি নাই, সরি সরি সরি। আচ্ছা দেখো, এটা যাবে কোন দিক থেকে? এটা যাবে এই দিক থেকে, রাইট? এই দিক থেকে যাবে, এটাই হচ্ছে আমাদের মার্জিনাল ইউটিলিটি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ই বিন্দু। প্লিজ টেক এ নোট। ঠিক আছে, তারা বললো না যে ভাই ভুল পড়াই গেছে। ঠিক আছে, এটা একটু জাস্ট খেয়াল করবা। আচ্ছা, তাহলে এইখানে এই যে তুমি লিখলা যে পরবর্তীতে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম একক ভোগের ক্ষেত্রে, পঞ্চম একক ভোগের ক্ষেত্রে সংমিশ্রণ বিন্দু যথাক্রমে হয় কি বি সি ডি এবং ই। তারপর আমরা এ বি সি ডি এবং ই সংমিশ্রণ বিন্দুগুলো যোগ করি, তাহলে আমরা এম ইউ কি রেখা পাই? প্রান্তিক উপযোগ রেখা পাই। ঠিক আছে, তো প্লিজ টেক এ নোট যে আমি এখানে ভুল করে 4-এর সাথে দিয়ে ফেলছিলাম, এটা 5-এর সাথে হবে, মানে এই কথা বলতে বলতে আসছি তো ব্রেন অনেক সময় সাবকনশিয়াস হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, তোমরা বুঝতে পারছো আশা করি। এভাবে তুমি যদি সূচি অঙ্কন করো, চিত্র অঙ্কন করো, চিত্রের ব্যাখ্যা দাও, হ্যাঁ আমি যেভাবে হেডিং দিয়ে দিয়ে লিখতে বললাম সেভাবে লিখো, ফুল মার্কস। ঠিক আছে, তুমি লিখবা গ নম্বর দিয়ে বলবা উদ্দীপকের তথ্য ব্যবহার করে প্রান্তিক উপযোগের সূচি অঙ্কন করা হলো। সূচি অঙ্কন করার পরে তুমি লিখবা যে উক্ত সূচি হতে প্রান্তিক উপযোগ রেখার নিম্নরূপ, রেখা আঁকবা, তারপর রেখার বিবরণ দিবা, শেষ, ফুল মার্কস। ওকে, তারপর ঘ নম্বরে চলে আসি। ঘ নম্বরে বলতেছে কি উদ্দীপকে যে বিধি প্রতিফলিত হয়েছে তা সময়ের ব্যবধান ও শখের দ্রব্যের ক্ষেত্রে কার্যকর, বিশ্লেষণ করো।
কার্যকর কিনা জিজ্ঞাসা করছে, সময়ের ব্যবধান এবং শখের দ্রব্যের ক্ষেত্রে কার্যকর কিনা। এখানে কি বিধি কার্যকর হচ্ছে দেখো তো, প্রান্তিক উপযোগ হ্রাস পেয়েছে না, প্রত্যেকবার প্রান্তিক উপযোগ হ্রাস পেয়েছে না, তার মানে হচ্ছে এইখানে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি এসেছে। তার মানে এইখানে কোন বিধি চলতেছে, এইখানে চলতেছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, ঠিক আছে, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। আচ্ছা, এখন এইখানটা এই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি এটা কি সময়ের ব্যবধান এবং শখের দ্রব্যের ক্ষেত্রে প্রযোজ্য কিনা জিজ্ঞাসা করছে। দেখো, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি শর্তই হচ্ছে যেই পণ্যটা তুমি ভোগ করবা সবগুলো পণ্য সমমানের হতে হবে, সেই পণ্যের প্রত্যেকটা ইউনিট সমমানের হতে হবে, সম পরিমাণে হতে হবে এবং সময়ের ব্যবধান থাকলে হবে না, ঠিক আছে। কারণ দেখো, তুমি ধরো যে প্রচুর আপেল খেতে ইচ্ছা করতেছে, একটা আপেল তুমি খাইলা, তো ভালো লাগলো, পরের আপেলটা একটু কম ভালো লাগবে, 3 নম্বর 4 নম্বর যত খাইতে থাকবা দেখবে আপেল খাওয়ার প্রতি তোমার একটা অতৃপ্তি চলে আসছে, ঘৃণা চলে আসতেছে, ঠিক আছে। আচ্ছা, তো এখন যদি এমন হয় সময় ব্যবধান অনেক বেশি থাকে, তো আজকে একটা আপেল খাইলা, 7 দিন পর আরেকটা, 14 দিন পর আরেকটা, 1 মাস পর আরেকটা, তাহলে তুমি যখন আপেল খাওয়া তখনই ভালো লাগবে, ঠিক আছে। মানে এতে কোনো ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি আসবে না, অর্থাৎ সময়ের ব্যবধান থাকলে এই বিধি কাজ করবে না। আবার শখের দ্রব্যের ক্ষেত্রে এই বিধি কাজ করে না। কেমন সেটা, ধরো যে তুমি সারা বিভিন্ন দেশের কারেন্সি কালেক্ট করো, মানে বিভিন্ন দেশের যে মুদ্রা সেগুলো তুমি সংরক্ষণ করো, তো এখন তুমি ধরো যে 20টা দেশের মুদ্রা পাইছো, তোমার কখনো এটা মনে হবে যে না আমি পেয়ে গেছি আর দরকার নাই, এটা হবে না। তুমি 50টা দেশ, 100টা দেশ, যত দেশের পাবা তত বেশি তোমার ক্ষুধা বাড়তে থাকবে যে আমার আরো প্রয়োজন, আরো প্রয়োজন, আরো প্রয়োজন। পৃথিবীর সবগুলো দেশের মুদ্রা তুমি যদি পেয়ে যাও তাও তোমার স্যাটিসফাইড হবে না তুমি, ঠিক আছে। তখন মনে হবে যে ঠিক আছে, আমি তো ইংল্যান্ডের ব্রিটিশ পাউন্ড পাইছি, তো এখন ভিক্টোরিয়া এজের কিছু কয়েন পাইলে মনে ভালো হতো, আমার কাছে তো ইন্ডিয়ান কয়েন আছে, ব্রিটিশ ইন্ডিয়ার কয়েন পাইলে মনে ভালো হতো। মানে এই শখের জিনিসের মানুষের যে মানে ক্রেভিং, এটা কখনো কমে না, সেটা যত বেশি সে পাইতে থাকে। অর্থাৎ এখানে প্রান্তিক উপযোগ কোনো অবস্থাতে হ্রাস পায় না, অর্থাৎ সময় ব্যবধান এবং শখের দ্রব্যের ক্ষেত্রে এই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কার্যকর নয়, ঠিক আছে, বুঝতে পারছো এটা? ওকে, আচ্ছা, তাহলে আমাদের 2 নম্বর কোশ্চেন ডান। চলে আসি পরবর্তীতে 3 নম্বর কোশ্চেন। নিচের ছকটি লক্ষ্য করো। আচ্ছা, নিচের ছকটি লক্ষ্য করো, তো এখানে দাম দেওয়া আছে, যোগান দেওয়া আছে, ঠিক আছে, ওকে। এবং এইখানে দেখো 4টা কোশ্চেন দেওয়া আছে, কোশ্চেনের মধ্যে ছোটখাটো একটা চিত্র দেওয়া আছে, বেশ কমপ্লেক্স কোশ্চেন, তাই না? আচ্ছা, তো নিচের ছকটি যখন আমরা লক্ষ্য করলাম তখন দেখলাম কি দাম বৃদ্ধি পাচ্ছে, 10 টাকা, 20 টাকা, 30 টাকা, এবং একই সাথে যোগানটাও বৃদ্ধি পাচ্ছে, 50 টাকা, 100 টাকা, 150 টাকা। মানে যোগান বিধির যে নিয়ম, দাম বৃদ্ধি পাওয়ার সাথে সাথে যোগান বৃদ্ধি পায়, সেই বিষয়টাই ঘটেছে এখানে। তো দেখি আমরা ক নম্বর কোশ্চেনে বলতেছে চলক কাকে বলে। তো চলক হচ্ছে যে সকল বিশেষ চিহ্ন বা প্রতীক ভিন্ন ভিন্ন মান গ্রহণ করে তাদেরকে চলক বলে। এই সংখ্যাটা জাস্ট লিখবা, যে সকল বিশেষ চিহ্ন বা প্রতীক ভিন্ন ভিন্ন মান গ্রহণ করে তাদেরকে চলক বলে। যেমন আমি ধরলাম যে এ বি সি ডি, এইগুলো তুমি বিভিন্ন মান অ্যাপ্লাই করতে পারো না, এর মান 2, বি এর মান 3, সি এর মান 4, ডি এর মান 5, এমন তুমি ইচ্ছা রকম মান তো নিতে পারো। তো এগুলো হচ্ছে সবই চলক, মানে যেগুলো ইচ্ছা রকম মান নেওয়া যায় সেগুলো হচ্ছে চলক। আচ্ছা, খ নম্বরে বলতেছে এ বিন্দুর ঢাল কত। কোথাকার এ বিন্দু? এ বিন্দু হচ্ছে এই চিত্রের এ বিন্দু। এ বিন্দু কোথায়? এই যে এটা ঢাল নির্ণয় করতে বলতেছে। তো ঢালের একটা সূত্র আছে, ঢালের সূত্র হচ্ছে ডেল ওয়াই বাই ডেল এক্স, ঠিক আছে, এটা হচ্ছে ঢাল নির্ণয়ের সূত্র। আচ্ছা, তো ডেল ওয়াই বলতে আমরা কি বুঝি? y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1, মানে ডেল এক্স মানে হচ্ছে x2 মাইনাস x1 অ্যান্ড ডেল ওয়াই হচ্ছে y2 মাইনাস y1, এটা হচ্ছে ঢালের সূত্র। আচ্ছা, তো এইখানে কোথায় x কোথায় y? এই অক্ষে যেগুলো আছে সেগুলো হচ্ছে y, মানে লম্ব অক্ষে যেগুলো আছে, এবং ভূমি অক্ষে যেগুলো আছে সেগুলো হচ্ছে x, রাইট? ওকে, তো এখানে 2 কোনটা 1 কোনটা? ধরো আমি এইটাকে ধরলাম হচ্ছে y1, এটাকে ধরলাম y2। তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই বরাবর যেটা আছে, এই যে এইটাকে আমাকে ধরতে হবে x1, এবং এই যে এটাকে আমি 2 ধরেছি না, এটাকে আমি 2 ধরেছি, তাহলে এর সাথে যেটা আছে সেটাকে আমাকে ধরতে হবে x2। বিষয়টা হচ্ছে এমন, মানে এই 1 এর সাথে যেটা সেটা হবে 1, এবং এই 2 এর সাথে যেটা সেটা হবে 2। তাহলে আমি মানগুলো অ্যাপ্লাই করি জাস্ট। y2 এর মান কত? এই যে দেখো, y2 হচ্ছে 5 এবং y1 হচ্ছে 10, তাহলে 5 মাইনাস 10 ডিভাইডেড বাই x2 এর মান কত? x2 হচ্ছে 10 এবং x1 হচ্ছে 5, তাহলে 10 মাইনাস 5, এখানে কি হবে? 10 মাইনাস 5। আচ্ছা, তো 5 থেকে 10 বিয়োগ করলে কত হয়? 5 থেকে 10 বিয়োগ করলে হয় -5, আর 10 থেকে 5 বিয়োগ করলে হয় শুধু 5, ঠিক আছে। তাহলে কাটলে কত হয়? 1, সাথে আছে মাইনাস, তাহলে -1। আমাদের এখানে উত্তর হচ্ছে এ বিন্দুর ঢাল -1। তো কেন মাইনাস হলো? কারণ এই ঢালটা নিচের দিকে যাচ্ছে, নিম্নগামী,
নিম্নগামী ঢালে সবসময় মাইনাস চিহ্ন হয়, তো মাইনাস হয়েছে এবং ঢালের মান হচ্ছে 1, তার মানে সেটা যে নিচে নামতেছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে নামতেছে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে নামলে সে তার মান সবসময় 1 হয়। 45 ডিগ্রি বেশি হলে 1-এর চেয়ে বেশি হয় এবং 45 ডিগ্রির চেয়ে কম হলে 1-এর চেয়ে ছোট হয়। এটা হচ্ছে ক্যালকুলেশন। ওকে, চলে আসি আমরা গ নম্বর কোশ্চেনে। গ নম্বরে আমাদের উদ্দীপক থেকে কোশ্চেন করবে, উদ্দীপকে কোন বিধিটি প্রতিফলিত হয়েছে ব্যাখ্যা করো। এখানে দেখো দামের সাথে যোগান বৃদ্ধি পাচ্ছে, দাম বৃদ্ধির সাথে, দাম বৃদ্ধির সাথে যদি যোগান বৃদ্ধি পায় এটা খুবই কমন সেন্স, এটা হচ্ছে যোগান বিধি। যোগান বিধি যোগান কার সাথে সম্পর্কিত? যোগান দামের সাথে সম্পর্কিত। যোগান বিধি কাকে বলে? যেই বিধির মাধ্যমে দাম এবং যোগানের সমমুখী সম্পর্ক প্রকাশ পায় তাকেই বলা হয় যোগান বিধি। তো এখানে যোগান বিধি প্রকাশ পাচ্ছে না, তো এখন তুমি জাস্ট এটা এক্সপ্লেন করবা যে এইখানে দ্রব্যটির দাম যখন 10 টাকা থেকে 20 টাকা হচ্ছে তখন যোগানও 50 থেকে সমানুপাতে 100 টাকা হচ্ছে। 20 টাকা থেকে যখন দাম 30 টাকা হচ্ছে যোগান আবারও সমানুপাতে 100 টাকা থেকে 100 একক থেকে 150 একক হচ্ছে, মানে এগুলো টাকা না, এগুলো হচ্ছে একক। আচ্ছা, তো এই যে দাম এবং যোগান সমমুখী হারে বৃদ্ধি পাচ্ছে তা থেকে আমরা বুঝতে পারি যে এইখানে যোগান বিধিটি প্রতিফলিত হয়েছে। চিত্র অঙ্কন করার দরকার নাই, তোমাকে বলে না চিত্র অঙ্কন করতে, ব্যাখ্যা দিলে হবে। আচ্ছা, উদ্দীপকের ছকটি যোগান সংকোচন সম্প্রসারণ না হ্রাস বৃদ্ধি কোনটার সাথে সংগতিপূর্ণ বিশ্লেষণ করো। এবার তোমাকে একটু চিত্র অঙ্কন করতে হবে। তো আমরা আগে চিত্র অঙ্কন করি, তারপর আমরা দেখবো যে আসলে সেখানে কি ঘটতেছে। চিত্র অঙ্কন করার জন্য যথারীতি আমরা কি করব, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ কল্পনা করে নিব। ওয়াই 0, ওয়াই ড্যাশ, এক্স ড্যাশ 0 এবং এক্স। আচ্ছা, তো নিচে আমাদের থাকবে কি? নিচে থাকবে হচ্ছে দাম 10 টাকা, 20 টাকা, 30 টাকা। দাম হচ্ছে 10 টাকা, 20 টাকা এবং 30 টাকা। সৌন্দর্যের জন্য তুমি 40 পর্যন্ত যাইতে পারো। 10, 20, সরি এখানে হচ্ছে দাম উপরের দিকে থাকে, আমি নিচের দিকে যোগান থাকবে, বুঝছো? দাম না, নিচের দিকে থাকবে হচ্ছে যোগান। তো যোগান হচ্ছে 50, 100, 150, 200, 150 পর্যন্ত আছে, 200 নিলাম একটু অতিরিক্ত সৌন্দর্যের জন্য। আর এইখানে আমরা দাম নিব হচ্ছে 30 টাকা পর্যন্ত। তো হচ্ছে 10, 20, 30, 40, একটু জাস্ট বেশি রাখতেছি। 10, 20, 30, 40। আয় ব্যয় দাম তো এইদিকে থাকে, পিসিআর, আয় ব্যয় দাম লম্ব অক্ষে থাকে। আর এইদিকে হচ্ছে আমাদের পরিমাণ যেটা আছে, মানে যোগানের পরিমাণ যেটা আছে, তোমরা এখানে লিখবা হচ্ছে কিউ অফ এস, যোগানের পরিমাণ। ঠিক আছে, তুমি এখানে লিখবা যোগান বা যোগানের পরিমাণ। যত সুন্দর করে এক্সপ্লেন করতে পারো তোমার লাভ। ঠিক আছে, তুমি যেখানে লেখো যোগানের পরিমাণ ব্র্যাকেটে কিউ অফ এস, সুন্দর। তুমি যেখানে লেখো আয় ব্যয় দাম ব্র্যাকেটে পিসিআর, সুন্দর, এভাবে লিখবা। আচ্ছা, এবার দেখো যে যখন দাম 10 টাকা তখন যোগান 50 একক। দাম যখন 10 টাকা তখন যোগান হচ্ছে 50 একক। দাম যখন 20 টাকা তখন হয়েছিল 100 একক, ওইখানে এমনই ছিল। দাম যখন 30 টাকা তখন যোগান ছিল 150 একক। খুবই প্লেন অ্যান্ড সিম্পল একটা চিত্র হবে এখানে। চিত্রটা হচ্ছে কেমন? চিত্রটা হচ্ছে ঠিক এইভাবে উপরের দিকে উঠতেছে। ঠিক আছে, এখানে আমার হচ্ছে স্কেল না থাকাতে রেখাগুলো একটু মানে সামান্য কম বেশি হতে পারে, খুবই সামান্য কম বেশি হতে পারে, বাট এটাই হচ্ছে কোয়ান্টিটি অফ সাপ্লাই বা যোগান রেখা। এখন এখানে যে কোশ্চেনটা ছিল আমার, এখানে আমি হচ্ছে এবিসি নাম দিয়ে দিই, এবিসি, এবং এখানে তোমরা চিত্রের নাম লিখবা চিত্র যোগান রেখা। ঠিক আছে, চিত্র হচ্ছে কি যোগান রেখা। এখন এটার একটা তোমরা কি করবা, নাম দিয়ে দিবা। সরি, আমরা হচ্ছে নাম তো দিলাম, এবার হচ্ছে আমরা কোশ্চেনের সাথে কমপ্লাই করবো। কি বলতেছে যে ছকটি যোগান সংকোচন সম্প্রসারণ না হ্রাস বৃদ্ধি কোনটার সাথে সম্পর্কিত। আচ্ছা, এইখানে যে বিষয়টা ঘটেছে সেটা হচ্ছে এইখানে কি হয়েছে, এইখানে দাম কি হয়েছে, দাম বৃদ্ধি পেয়েছে না, একবার দাম বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, তো দাম বৃদ্ধি পেলে কি হয়েছে, দাম বৃদ্ধি পেলে যোগানের সম্প্রসারণ হয়েছে। দাম যখন বৃদ্ধি পেয়েছে তখন যোগানের সম্প্রসারণ হয়েছে, সম্প্রসারণ হয়েছে। আবার এই উল্টা যদি কল্পনা করি, দাম যখন হ্রাস পাচ্ছে তখন যোগানের কি হয়েছে, যোগানের সংকোচন হয়েছে। তাহলে আমরা লিখব যে উক্ত চিত্রে বা উক্ত সূচির তথ্য আলোকে অঙ্কিত চিত্রে আমরা দেখতে পাই যে দাম বৃদ্ধি পেলে যোগানের সম্প্রসারণ হয় এবং দাম হ্রাস পেলে যোগানের সংকোচন হয়। তাই আমরা এই মতে উপনীত হতে পারি যে দামের হ্রাস বৃদ্ধির ফলে যোগানের সংকোচন সম্প্রসারণ হয়েছে। এটা হচ্ছে আমাদের কনক্লুশন। বাট এই চিত্রটা অঙ্কন করার পরে চিত্রে ব্যাখ্যা লিখতে হবে, যেভাবে আগের চিত্রে আমি ব্যাখ্যাটা লিখতে হবে বলেছি ওইভাবে জাস্ট ব্যাখ্যাটা লিখবে। ঠিক আছে, তাহলে এটা আমরা বুঝতে পারলাম। ডান। কত সুন্দর কোশ্চেন দেখো তো। এইখানে সবচেয়ে ইন্টারেস্টিং ছিল খ নম্বর কোশ্চেনটা। খ নম্বর কোশ্চেনে হঠাৎ করে একটা চিত্র দিয়ে দিবে, এটা কল্পনা করা গেছে কখনো? দেখছো এটা কেমন কোশ্চেন? বাট এখানে দিয়ে দিছে। এমন ব্যতিক্রমী কোশ্চেন তোমার এসএসসিতে আসবে। আচ্ছা, তো এবার আমরা চলে যাই 4 নম্বর কোশ্চেনে।
নিচের ছকটি লক্ষ্য করো, মানে একই প্যাটার্নে সবগুলো উপরে লিখছি আর কি। তো এখানে কিউ একক, কিউ তো আমরা বুঝি যে হচ্ছে যে কোনো কিছু উৎপাদন বা পরিমাণকে বোঝায়, চাহিদা হতে পারে, যোগান হতে পারে, যে কোনো পরিমাণ হচ্ছে কিউ। আচ্ছা, কোয়ান্টিটি মূলত। আর পি হচ্ছে প্রাইস বা দাম, সেটা টাকাতে দেওয়া আছে, সব 10 টাকা 10 টাকা 10 টাকা। এবং একক হচ্ছে 1 2 3 4 5 পঞ্চম একক যা আছে সবই হচ্ছে 10 টাকা 10 টাকা 10 টাকা, দেখালাম 10 বাচ্চালাম 10, এমন অবস্থা আর কি। আচ্ছা, তো এখন প্রথম কোশ্চেনে বলতেছে যে ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন বিধি কি। ক্রমহ্রাসমান মানে কি? ক্রমেই যেটা হ্রাস পায়, ক্রমেই যেটা কমে যায় এমন। আচ্ছা, মাত্রাগত মানে মাত্রাগত শুনলেই আমরা বুঝতে পারি যে এটা দীর্ঘকালকে বোঝাচ্ছে, দীর্ঘকালকে বোঝাচ্ছে। আচ্ছা আচ্ছা, অর্থাৎ দীর্ঘকালে কি হয়, সকল উপকরণ পরিবর্তনশীল, তাই না? আচ্ছা, তো দীর্ঘকালের সকল উপকরণ পরিবর্তনশীল, এই উপকরণগুলো পরিবর্তন করার ফলে বা বৃদ্ধি করার ফলে যদি মোট উৎপাদন ক্রমেই হ্রাস পায়, ঠিক আছে, মানে মোট উৎপাদনের যে শতাংশিক পরিবর্তন সেটা ক্রমেই হ্রাস পায়, সেটাকে আমরা বলি ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন বিধি। বুঝতে পারছো? খ নম্বরে বলতেছে এলটিসি রেখা কেন মূল বিন্দু থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয়। এলটিসি রেখা আবার কি? এলটিসি রেখা হচ্ছে লং রান, এল হচ্ছে লং রান দীর্ঘকাল, আচ্ছা, টিসি হচ্ছে টোটাল কস্ট, টোটাল কস্ট। আচ্ছা, তার মানে এল হচ্ছে লং রান দীর্ঘকাল, বুঝছো, দীর্ঘকালীন, দীর্ঘকালীন। আচ্ছা, আর টোটাল কস্ট হচ্ছে কি, মোট ব্যয়। তাহলে আমার নাম হচ্ছে দীর্ঘকালীন মোট ব্যয় রেখা, মানে টিসি রেখা, সহজে বললে টিসি রেখা, বুঝছো? তো টিসি রেখা কেন মূল বিন্দু থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয়। তো আমি একটু দেখাই যে বিষয়টা কেমন হচ্ছে, যে টোটাল কস্ট রেখা, এই টোটাল কস্ট রেখা কেন ঊর্ধ্বগামী হয়। তো এখন এই দিকে হচ্ছে আয় ব্যয় দাম যেটা দেওয়া আছে, আমি এইদিকে ধরলাম হচ্ছে কস্ট এবং এইদিকে ধরলাম হচ্ছে উৎপাদন, বুঝছো, এইদিকে ধরলাম উৎপাদন। তো এখন এই যত বেশি তুমি উৎপাদন বৃদ্ধি করবা, তার সাথে তো আমাদের হচ্ছে কি হবে, মানে টোটাল কস্ট বাড়বেই। তো এখন যেহেতু এলটিসি লং রান, তো দীর্ঘকালে কি হয়, দীর্ঘকালে উৎপাদনের সকল উপকরণ পরিবর্তন করা যায়, সকল উপকরণ পরিবর্তন করা যায়। তো যেহেতু সকল উপকরণ পরিবর্তন করা যায়, তো উপকরণ পরিবর্তনের ফলে উৎপাদন বৃদ্ধি করা যায়, এবং এই উৎপাদন বৃদ্ধি করলে কি হয়, আমাদের ব্যয়টাও বৃদ্ধি পেতে থাকে, যত বেশি উৎপাদন তত বেশি ব্যয়। এই কারণে এলটিসি রেখা সবসময় কি হয়, ডান দিকে ঊর্ধ্বগামী হয়ে থাকে। খ নম্বর শেষ। গ নম্বরে বলতেছে উদ্দীপক থেকে টিআর রেখা অঙ্কন করো। টিআর বলতে আমরা কি বুঝি? টিআর বলতে আমরা বুঝি হচ্ছে টোটাল রেভিনিউ, মোট মোট ব্যয়, সরি মোট আয় রেখা অঙ্কন করো। এর জন্য আমাদেরকে সূচি অঙ্কন করতে হবে না, সূচি অঙ্কন করতে হবে। তো আমরা সূচি নিয়ে নিই, তার আগে দেখি যে এখানে কয়টা রো ছিল, 1 2 3 4 5 6টা রো ছিল, পাশাপাশি আছে দুইটা কলাম, আছে দুইটা কলাম, এবং আমরা এই যে টিআর নির্ণয় করার জন্য আরেকটা কলাম নিব, তিনটা। আর ওই সংমিশ্রণ বিন্দুটা এবার আমি একটু দেখিয়ে দিব। তো সংমিশ্রণ বিন্দু নিলে আরেকটা, তার মানে 4টা কলাম নিব আর 6টা রো আছে এখানে। আচ্ছা, তো 4টা কলাম 6টা রো এর একটা আমি চার্ট অঙ্কন করি। তো দেখো এইখানটাতে একটু একটু জাস্ট বড় করে নিবা তোমরা, ঠিক আছে, একটু জাস্ট বড় করে নিবা, তাহলে সুন্দর দেখাবে। স্কেল না থাকাতে একটু বাঁকা টাকা হবে আমার এগুলো, বাট এগুলো তোমরা স্কেল দিয়ে করবা, পেন্সিল দিয়ে করবা, কোনো অবস্থাতে এগুলো কলম দিয়ে করতে যাবে না। ইকোনমিক্সের কোনো চার্ট বা হচ্ছে কোনো চিত্র কখনো তুমি কলম ব্যবহার করে অঙ্কন করবা না, তুমি করবা পেন্সিল ব্যবহার করে এবং স্কেল ব্যবহার করে, ঠিক আছে। একটু স্ট্রেট লাইন টানার চেষ্টা করবা, তাহলে দেখবা যে সুন্দর দেখাচ্ছে। আচ্ছা, দেখো এখানে খুব সুন্দর মতো 4টা কলাম হয়েছে এবং কি হয়েছে, 6টা রো আঁকা হয়েছে। ওকে, তো প্রথমটাতে কি ছিল, প্রথমটাতে ছিল হচ্ছে কিউ একক। তো তুমি এখানে জাস্ট ওইটাই লিখো, কিউ একক, অন্য কিছু লিখতে হবে না, জাস্ট কিউ একক আছে, কিউ একক লিখলেই হবে। আচ্ছা, তারপরটাতে আছে পি টাকা, পি টাকা, ঠিক আছে। ওকে, তারপরে হচ্ছে কি, তারপরে আমরা করব কি, টিআর বের করব, টোটাল রেভিনিউ, ঠিক আছে, টোটাল রেভিনিউ। তো মোট আয়, মোট আয় আমি এখানে লিখলাম হচ্ছে মোট আয় ব্র্যাকেট টোটাল রেভিনিউ, আর এইখানে আমি লিখলাম হচ্ছে সংমিশ্রণ বিন্দু। তোমরা এই সব সময় এইটা রাখবা সাথে, এতে সুন্দর দেখায়, বুঝছো, এটা দেখবা সব জায়গাতে থাকে না, সব বইয়ে থাকে না, বাট সংমিশ্রণ বিন্দু চার্টের মধ্যে রাখলে সুন্দর দেখায়। আচ্ছা, তো এককগুলো 1 থেকে 5 পর্যন্ত আছে, প্রথম থেকে পঞ্চম পর্যন্ত আছে। তো প্রথম একক, দ্বিতীয় একক, হ্যাঁ, প্রথম একক, দ্বিতীয় একক, তারপর হচ্ছে তৃতীয় একক, তারপর হচ্ছে চতুর্থ একক, এবং সর্বশেষ হচ্ছে পঞ্চম একক। হ্যাঁ, আচ্ছা, 5টা একক আমরা পেয়ে গেলাম। টাকা দেখো কেমন ছিল, সব 10 টাকা 10 টাকা 10 টাকা। তোমরা 10 টাকা 10 টাকা দিয়ে দিই, 10 টাকা করে দিয়ে দিই, ঠিক আছে, 10 টাকা করে সবাইকে দিয়ে দিই, মানে সবার মধ্যে যেটা ছিল সেটা লিখে দিচ্ছি আর কি। মানে 10 টাকা করে দিয়ে দিই বলতে বোঝাচ্ছে যে তাদেরকে আমি টাকাটা অনুদান হিসেবে দিচ্ছি, এমন না, আসলে এটা তাদের প্রত্যেকটার প্রাইস, ঠিক আছে। আচ্ছা, এখন টিআর টোটাল রেভিনিউ ফর্মুলা কি মনে আছে? পি ইন্টু কিউ, আদার চ্যাপ্টারে আমরা পড়েছি এটা, পি ইন্টু কিউ। তাহলে এই দুটা গুণ করতে হবে না আমাদের, গুণ করতে হবে। তো তুমি চাইলে এখানে ফর্মুলাটা একটু লিখে দিও,
পি ইন্টু কিউ হচ্ছে আমাদের ফর্মুলা। হ্যাঁ, আচ্ছা তাহলে তুমি গুণ করো, 1 এর সাথে 10 গুণ করলে হচ্ছে 10, আমি অন্য কালার দিয়ে লিখি যেটা নির্ণয় করতেছি, 10, তারপর 2 এর সাথে হচ্ছে 10 গুণ করলে 20, তারপর 3 এর সাথে 10 গুণ করলে 30, তারপর হচ্ছে 4 এর সাথে 10 গুণ করলে 40, 5 এর সাথে 10 গুণ করলে 50। সহজ। সংমিশ্রণ বিন্দুর নাম তুমি দাও এ বি সি ডি ই, এভাবে আমরা বিন্দুগুলোর নাম দিয়ে দিব। এবার আমরা চিত্রে চলে আসি। চিত্র অঙ্কন করার জন্য আমি আলাদা একটা স্লাইড এখানে অ্যাড করে নিচ্ছি এবং সেইখানে খুবই সহজভাবে আমরা চিত্র অঙ্কন করতে পারবো। ঠিক আছে, এটা খুব বেশি কঠিন কিছুই না, ওয়াই 0 ওয়াই ড্যাশ এবং এক্স ড্যাশ এক্স। আচ্ছা এইদিকে কি হবে বলো তো, এইদিকে হবে আমাদের কিউ। কিউ সবসময় নিচের দিকে থাকে, ভূমি অক্ষে থাকে। তো এখানে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম অ্যান্ড ষষ্ঠ পর্যন্ত যাবে। তো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম অ্যান্ড ষষ্ঠ পর্যন্ত আমরা এই যে কিউ যেটা আছে সেটা দিব। আর এইদিকে হচ্ছে আমাদের টোটাল রেভিনিউ। টোটাল রেভিনিউ সর্বোচ্চ 50 পর্যন্ত ছিল, তো 60 পর্যন্ত নিই সৌন্দর্যের জন্য। 10, 20, 30, 40, 50, 60। ঠিক আছে, তো 10, 20, 30, 40, 50, 60। এইদিকে তুমি নিবা হচ্ছে কি টোটাল রেভিনিউ বা মোট আয়, এভাবে তুমি লিখতে পারো। মোট আয় হচ্ছে টোটাল রেভিনিউ। ওকে, তো এই চিত্রটা তো খুবই সহজ তাই না? মানে 1 এর সাথে 10, 2 এর সাথে 20, 3 এর সাথে 30, 4 এর সাথে 40, 5 এর সাথে 50 সহজে আমরা এঁকে ফেলতে পারবো। মানে এক প্রকার কোনো কিছু না দেখেই এটা অঙ্কন করে ফেলা যায়। 1 এর সাথে হচ্ছে 10, এটা সংমিশ্রণ বিন্দু এ। 2 এর সাথে হচ্ছে 20, তারপর হচ্ছে 3 এর সাথে 30, তারপর 4 এর সাথে হচ্ছে 40, তারপর 5 এর সাথে হচ্ছে 50। এইগুলাও কিন্তু স্কেল ধরে করতে হবে, বুঝছো? মানে স্কেলটা রেখে তুমি স্কেলের পাশে এমন হচ্ছে ডট 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 ছোট দাগ দিয়ে চলে যাবা। আচ্ছা এই পর্যন্ত। তারপর আমরা কি করব, আমরা এইখানে জাস্ট রেখাটা টেনে দিব। এই যে দেখো, এটা একদম স্ট্রেট লাইন হবে। এটা একদম স্ট্রেট লাইন হবে, মানে 45 ডিগ্রি টিল্টেড, বাট এভাবে সোজা চলতে থাকবে। ওকে, তো এবার এটার নাম হচ্ছে এ বি সি ডি ই, বুঝছো? তো এই যে রেখাটা পাইলাম এটার নামই হচ্ছে টোটাল রেভিনিউ রেখা। টোটাল রেভিনিউ রেখা। তো আমাদের এখানে কোশ্চেনে যেটা ছিল সেটা হচ্ছে টিআর রেখা, জাস্ট অঙ্কন করো। তো অঙ্কন করে এবার তুমি বিবরণটা দিয়ে দিবা কেমনে অঙ্কন করছো, তাহলে হয়ে যাবে। এবং নিচে এখানে লিখে দিও চিত্র। চিত্র হচ্ছে মোট আয় টিআর রেখা। ঠিক আছে, টিআরটা ব্র্যাকেটের মধ্যে থাকবে। আর তুমি বিবরণটা দিয়ে দিও যে কেমনে তুমি চিত্রটা অঙ্কন করছো, যে টোটাল রেভিনিউ বা মোট আয় রেখা অঙ্কন করার জন্য ওয়াই ও ওয়াই ড্যাশ, এক্স ও এক্স ড্যাশ রেখা অংশ রেখা আমরা কল্পনা করি, লেখচিত্র আমরা কল্পনা করি, এবং এই লেখচিত্রের অভ্যন্তরে যখন আমাদের হচ্ছে প্রথম একক করা হয়, উৎপাদন করা হয়, তখন আমাদের মোট আয় 10 টাকা। পরবর্তীতে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম একক উৎপাদনের ক্ষেত্রে আমাদের মোট আয় বৃদ্ধি পেয়ে 20, 30, 40, 50 হয়, যাদের সংমিশ্রণ বিন্দু যথাক্রমে এ বি সি ডি ই। তারপর এ বি সি ডি যোগ করি, করে আমরা টি আর কি পাই, টোটাল রেভিনিউ বা মোট আয় রেখাটা পাই। এটা হচ্ছে ব্যাখ্যা। ওকে, এবার আসি আমরা ঘ নম্বরে। ঘ নম্বরে বলছে যে উদ্দীপক থেকে, এখানে স্পেলিং ভুল আসছে, উদ্দীপক থেকে প্রমাণ করা যাবে কি পি ইজ ইকুয়াল টু এ আর ইজ ইকুয়াল টু এম আর বিশ্লেষণ করো। এটা আমাদের করতে হবে, বুঝছো? পারা যাবে, বুঝছো? এখন আমরা চার্টের মাধ্যমে এটা করে ফেলতে পারবো, তারপর চিত্র দেখাই দিলেও হয়, না দিলেও হয়, সমস্যা নেই। আচ্ছা, তো পি এখানে তো আছে, আমাদের করতে হবে কি এ আর করতে হবে, এম আর করতে হবে। তো এ আর এর ফর্মুলাটা কি? এভারেজ রেভিনিউ ফর্মুলা কি? টোটাল রেভিনিউকে কিউ দ্বারা গুণ করতে হবে, তাহলে আমরা এ আর পেয়ে যাব। ঠিক আছে, আমার মার্জিনালের ফর্মুলাটা কি? মার্জিনাল রেভিনিউ ফর্মুলা হচ্ছে ডেল টোটাল রেভিনিউ ডেল কিউ। তাহলে আমাদের আগে টোটাল রেভিনিউ করতে হবে, তারপরে আমরা এ আর এম আর বের করতে পারবো। তো এই যে চারটা আমরা করেছিলাম, টোটাল রেভিনিউ তো করে ফেলেছিলাম, তো সংমিশ্রণ বিন্দু এখন লাগবে না। তো এই তিনটার পরে আরো দুইটা আমরা দিব এ আর এবং এম আর বের করার জন্য। তাহলে 3টা কলাম আর 2টা কলাম, 5টা কলাম, আর নিচে 6টা রো একটা আমরা কি অ্যাড করব, একটা স্লাইড অ্যাড করে সূচি অঙ্কন করব। 5টা কলাম, 6টা রো থাকবে। ঠিক আছে, তো তোমরা বুঝতে পারতেছো যে যেহেতু এখানে বেশ অনেক অনেক কলাম থাকতেছে, তার মানে বেশ লম্বা লম্বা করে আমাদের কি করতে হবে, এই ইয়াগুলো নিতে হবে, এই হচ্ছে রো গুলো নিতে হবে বেশ একটু লম্বা করে। তো এখানে কয়টা হলো? 3টা, 4টা হয়েছে, তারপর 5টা হলো, এবং এই 6টা রো আমরা এখানে নিলাম। ওকে, তো এরপর যে কলাম হচ্ছে আমরা নিচ্ছি, প্রথমটা তো আমরা জাস্ট একক নিচ্ছি, মানে যে পণ্যের একক, তো এটা ছোট হইলেও হবে, সমস্যা নেই। তারপরে আমরা নিব হচ্ছে এর যে প্রাইসটাও ছোট হইলেই হবে। তারপর টোটাল রেভিনিউ, যেহেতু ফর্মুলাটা লিখতে হবে একটু জাস্ট বড়। তারপর হচ্ছে এভারেজ রেভিনিউ ফর্মুলা লিখতে হবে, এর জন্য একটু বড়। আর মার্জিনাল রেভিনিউতে ফর্মুলা লিখতে হবে, এর জন্য একটু বড় করে নিচ্ছি। আশা করি একদম শেষ পর্যন্ত তোমরা দেখতে পাচ্ছ, ডান দিকের স্ক্রিনে শেষ পর্যন্ত দেখতে পাচ্ছ। তো প্রথমে হচ্ছে দেখো, যেটা ছিল যে কিউ একক, সেটা আমরা নিচ্ছি। কালার ইউজ করি আমরা এখানে যাতে চোখে বাঁধে। একক যেটা, সেটা হচ্ছে কিউ দেওয়া ছিল, কিউ একক।
তারপর হচ্ছে এখানে পি টাকা হচ্ছে তার প্রাইস, পি টাকা হচ্ছে তার প্রাইস। তারপরে হচ্ছে এইখানে মোট আয়, মোট আয়, মোট আয়, টোটাল রেভিনিউ, টোটাল রেভিনিউ হচ্ছে টাকা। আচ্ছা, তারপরে আমরা কি দিব? তারপরে দিব হচ্ছে আমরা গড় আয়, গড় আয়। ঠিক আছে, গড় আয় টাকাতে, এবং গড় আয়ের ফর্মুলাটা লিখে দিব, এভারেজ রেভিনিউ ইজ ইকুয়াল টু টোটাল রেভিনিউ ডিভাইডেড বাই কিউ। ফর্মুলাটা বুঝতে পারছো? তারপর আমরা কি দিব? প্রান্তিক আয়, প্রান্তিক আয়, প্রান্তিক আয়কে আমরা টাকাতে প্রকাশ করব, তাহলে এখানে ব্র্যাকেটে টাকা, মার্জিনাল রেভিনিউ ইজ ইকুয়াল টু ডেল টোটাল রেভিনিউ ডিভাইডেড বাই ডেল কিউব। ফর্মুলাটা লিখে দিলে একটু সুন্দর দেখায়। ঠিক আছে, এবার আমরা হচ্ছে খুব সহজে এগুলো ইনপুট দিই। এখানে তো খুব সহজ ছিল, তাই না? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম। ওকে, আর টাকাগুলো কি ছিল? সব সহজে ছিল, 10 টাকা, 20 টাকা, 10 টাকা 10 টাকা করে সবার দেওয়া ছিল। ঠিক আছে, 10 টাকা। এবার জাস্ট কপি পেস্ট করে টাকা লিখো এখানে। ঠিক আছে, সবগুলোতে কপি পেস্ট করে দাও, সবগুলোতে সেম, মানে 10ও হচ্ছে কপি পেস্ট করা, সবগুলোতে সেম। আর টোটাল রেভিনিউ যেটা, টোটাল রেভিনিউ তো খুবই সহজ ছিল। টোটাল রেভিনিউ কি ছিল? টোটাল রেভিনিউ ছিল এই যে 10 অক্ষে 10, তারপর 10 দুগুণা হচ্ছে 20, 3 10-এ ছিল 30, 4 10-এ 40, 5 10-এ 50। এইগুলোতে সব আবার টাকা লিখে দাও, যেহেতু এখানে টাকা লেখা ছিল, সবগুলোতে লিখে দাও কি টাকা। ফাইন, ওকে। এবার করতে হবে কি গড়। তো গড় করতে গেলে আমাদের টোটাল রেভিনিউকে, এই টোটাল রেভিনিউকে কি দিয়ে ভাগ করতে হবে? কিউ দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, তার মানে আবার এটাই চলে আসবে, 10কে 1 দিয়ে ভাগ করলে হয় 10, 20কে 2 দিয়ে ভাগ করলে হয় 10, 30কে 3 দিয়ে ভাগ করলে হয় 10, 40কে 4 দিয়ে ভাগ করলে হয় 10, 50কে 5 দিয়ে ভাগ করলে হয় 10। তার মানে আবার সেই 10 টাকা 10 টাকা চলে আসলো। বিষয়টা তাই হবে, তাই না? কারণ এখানে তো হচ্ছে আমরা তো এটা সব সময় দেখছি যে এ আর এবং পি, এ আর এবং পি এটা সব সময় সেম হয়, এটা সবসময় সেম হয়। আচ্ছা, এবার আমরা প্রান্তিক যদি বের করি, তো ডেল কিউ এর কোনো ভ্যালু নাই। কেন নাই? কারণ এখানে এককটা সিরিয়ালি আছে। যখন একক সিরিয়ালি হয় তখন এই যে কিউ, কিউ এর পরিবর্তনটা 1 1 করে হয়। তো কোনো কিছুকে 1 দিয়ে ভাগ করলে মানের যেহেতু কোনো পরিবর্তন হয় না, তার মানে এটাকে আর অতিরিক্ত রেখে কোনো লাভ নাই। জাস্ট টি আর টোটাল রেভিনিউর পার্থক্যটা। তো প্রথমটা আছে কি, প্রথমটা যেটা আছে সেটা বসে যাবে, সেটা যেভাবে আছে সেভাবে বসে যাবে। 10 টাকা 10 টাকা এটা বসে যাবে, সরি 10 টাকা এখানে বসে যাবে, 10 টাকা। তো কারণ হচ্ছে এর আগে শূন্য আছে, ধরে নিতে হবে। তো 10 থেকে শূন্য বিয়োগ করলে 10, তারপর মোট, সরি মোট থেকে হিসাবটা আমি এইটা হিসাব করতেছি, মোট থেকে মূলত। আচ্ছা, এর আগে কিছু নাই মানে শূন্য আছে, ধরে নিতে হবে। তো 10 বসে গেল, কারণ হচ্ছে 10 থেকে শূন্য বিয়োগ করলে 10, তারপর 20 থেকে 10 বিয়োগ করলে 10, 30 থেকে 20 বিয়োগ করলে 10, 40 থেকে 30 বিয়োগ করলে 10, এবং 50 থেকে 40 বিয়োগ করলে 10। সবগুলোকে তুমি লিখে দাও হচ্ছে কপি পেস্ট করে করে টাকা, সবগুলো হচ্ছে টাকা। আচ্ছা, তাহলে এখন আমাদের কি ছিল বলতো? আমাদের কোশ্চেনে জিজ্ঞাসা করছিল যে পি ইজ ইকুয়াল টু এ আর সমান এম আর হবে কিনা। আচ্ছা দেখো, পি এটা হচ্ছে এ আর, সরি আমি এই চিত্র না, আমি হচ্ছে এটাতে লিখে ফেলেছি, দেখো এটা। তো এটা হচ্ছে পি, পি সমান হচ্ছে, এই পি সমান হচ্ছে দেখো এ আর এবং হচ্ছে এম আর, সবগুলো দেখো সেম, সবগুলোতে দেখো সেম, সব 10 টাকা 10 টাকা 10 টাকা। তার মানে এটা হচ্ছে, তার মানে পি এবং এ আর এবং এম আর সবগুলো 10 টাকা। কি বুঝতে পারছো? সবগুলো সেম, চিত্র দরকার নাই, জাস্ট সূচি হইলেই হবে। তার মানে এটা কি বুঝতে পারছো না? খুবই সহজ, কঠিন কিছুই না। তো তুমি এখানে নিচে সূচি লিখে দিতে পারো, যেটা কি সূচি, এটা হচ্ছে তোমার মোট আয়, গড় আয় এবং প্রান্তিক আয় সূচি, শেষ। আচ্ছা, এটা আমরা বুঝতে পারলাম এখন, এটা আমরা বুঝতে পারলাম। ওকে ওকে, এটা ডান, এটা ডান, এটা ডান। আচ্ছা, তারপর পরের কোশ্চেনে চলে যাই আমরা। পরের কোশ্চেন বাজার চ্যাপ্টার থেকে 5 নম্বর কোশ্চেন। বাজার চ্যাপ্টার সবসময় হিট, মানে বাজার চ্যাপ্টার থেকে অ্যাটলিস্ট একটা কোশ্চেন এবং 2টা পর্যন্ত থাকতে পারে। এর জন্য বাজার চ্যাপ্টারকে আলাদা গুরুত্ব দিয়ে পড়তে হয়। তো 1 নম্বর কোশ্চেনে বলতেছে অলিগোপলি বাজার কাকে বলে? অলিগোপলি মানে কি? অলিগোপলি হচ্ছে মুষ্টিমেয় ক্রেতা বিক্রেতার বাজার, অর্থাৎ যেখানে অসংখ্য নয়, যেখানে অসংখ্য নয়, মুষ্টিমেয়, মুষ্টি শব্দের অর্থ হচ্ছে হাতের মুঠা। আচ্ছা, তো এই মুষ্টিমেয় মানে যেই সংখ্যাটাকে হাতের এই মুঠার মধ্যে নিয়ে এসে চলে আসা যায়, ঠিক আছে, হাতের মুঠোর মধ্যে নিয়ে চলে আসা যায়, সেটাকে বলা হয় হচ্ছে অলিগোপলি। অর্থাৎ যেখানে অসংখ্য নয়, কিছু সংখ্যক, মুষ্টিমেয় কিছু সংখ্যক ক্রেতা বিক্রেতা সাধারণত হচ্ছে তোমার একই বা সমজাতীয় পণ্য নিয়ে ক্রয় বিক্রয় করে, সেটাকে বলা হয় হচ্ছে অলিগোপলি বাজার। ঠিক আছে, ওকে। এবার খ নম্বরে বলতেছে কখন ফার্ম ক্ষতি স্বীকার করে উৎপাদন কাজ পরিচালনা করে। দেখো, কিছু ক্ষেত্রে যেটা হয় যে ফার্ম ক্ষতির সম্মুখীন হয়, কিন্তু ফার্ম কি ক্ষতির সম্মুখীন হইলে উৎপাদন বন্ধ করে দিবে, কোম্পানি বন্ধ করতে চলে যাবে? না, লস তো হইতেই পারে, কোম্পানি বন্ধ করতে হবে এর জন্য। তো যদি ফার্ম দেখে যে অ্যাটলিস্ট তার যে ভেরিয়েবল কস্ট, আমরা জানি যে টোটাল কস্ট হচ্ছে একটা ফার্মের মোট ব্যয়, তো এর মধ্যে থাকে টোটাল ফিক্সড কস্ট অ্যান্ড টোটাল ভেরিয়েবল কস্ট।
তো ফার্ম যদি দেখে যে তার যা আয় হচ্ছে তার লস হচ্ছে, এটা সত্য কথা, তার লস হচ্ছে, মানে টোটাল রেভিনিউ যেটা আসতেছে সেটা হচ্ছে টোটাল কস্টের চেয়ে অনেক কম, বাট সে যদি দেখে যে তার অ্যাটলিস্ট টোটাল ভেরিয়েবল কস্টটা উঠে আসতেছে রেভিনিউ দিয়ে, তাহলে সে উৎপাদন কাজটা পরিচালনা করবে। কেন পরিচালনা করবে? যে আমার তো মানে ফিক্সড কস্ট, আমি ধরো সে উৎপাদন বন্ধ করে দিল, উৎপাদন বন্ধ করে দিলে তার এটা লস হবে না, ফিক্সড কস্ট এটা লস হবে না, আবার ভেরিয়েবল কস্ট লস হবে, মানে সবই লস। কোম্পানি বন্ধ করে দিলে তার ফিক্সড কস্ট মানে ইনভেস্টমেন্ট যা ছিল সেগুলো লস, ভেরিয়েবল কস্ট সব লস। আর সে যদি উৎপাদনটা চালিয়ে যায়, তো যদি অ্যাটলিস্ট ভেরিয়েবল কস্টটা উঠে আসে, তো দেখবে যে ঠিক আছে আমার যে কাঁচামালের খরচ উঠে আসতেছে, বিদ্যুৎ বিল উঠে আসতেছে, যে কর্মচারীদের বেতন উঠে আসতেছে, ঠিক আছে, হয়তোবা আমার ইয়াটা হচ্ছে স্থায়ী কর্মচারী বেতন দিতে পারতেছে না ঠিকঠাক, বা হচ্ছে আমার যে মেশিনারিজ এইগুলার ব্যয়টা উঠতেছে না, তো ঠিক আছে সমস্যা নেই, আমার ফার্মটা চলতে থাকুক, মেশিনারিজগুলো রানিং থাকুক, কর্মকর্তা কর্মচারীরা কাজ করতে থাকুক, ভবিষ্যতে প্রফিট হবে, কোনো একদিন প্রফিট হবে। তো যদি অ্যাটলিস্ট এই ভেরিয়েবল কস্টটা উঠে আসে, তাহলে কি করবে? তাহলে সে উৎপাদন চালিয়ে যাবে, কোম্পানি চালিয়ে যাবে ভবিষ্যৎ প্রফিটের আশায়। তাহলে একটি ফার্ম ক্ষতি স্বীকার করেও তখন উৎপাদন চালিয়ে যাবে যখন তার মোট আয় দ্বারা অন্তত মোট পরিবর্তনশীল ব্যয়টা উঠে আসবে, ঠিক আছে। যদি এটাও না উঠে, যদি এইটাও লস যায়, তাহলে সে উৎপাদন করবে না। ধরো যে তুমি যে কাঁচামাল কিনে আনতেছো, ওই কাঁচামাল টাকা উঠাতে পারতেছো না, তাহলে তোমার কাঁচামাল কেনাই তো লস হয়ে যাচ্ছে, তো কাঁচামাল হচ্ছে না কিনলেই তো ভালো হয়, তাই না? আচ্ছা, বাট এটা যদি অ্যাটলিস্ট উঠে আসে, তাহলে তুমি কোম্পানিটা রানিং থাকার শর্তে হইলেও তুমি চালাই যাবা, উৎপাদন চালাই যাবা। আচ্ছা, এবার গ নম্বরে বলতেছে উদ্দীপক অনুসারে ফার্মের মুনাফার পরিমাণ কতটা নির্ণয় করো। চিত্র রাখতে হবে না, চিত্র একদম পরিপূর্ণ দেওয়া আছে। এবার তোমাকে জাস্ট এখান থেকে ফার্মের মুনাফার পরিমাণটা নির্ণয় করতে হবে। তো এখানে কি হচ্ছে দেখো, এখানে আগে আপনার ফার্মের ভারসাম্য বিন্দু বুঝতে হবে, সবকিছু বুঝতে হবে। দেখো ভারসাম্য বিন্দুটা কোথায়, এটা হচ্ছে এ আর রেখা, এটা হচ্ছে এম আর রেখা। ভারসাম্যের প্রথম শর্ত হচ্ছে এম আর রেখা এমসি রেখা সমান হবে। এটা হচ্ছে এই যে এমসি রেখা এম আর রেখা সমান হচ্ছে এইখানে, এবং এমসি রেখা এম আর রেখাকে নিচ দিক থেকে ছেদ করে উপরের দিকে গমন করবে। তো এটাও ঘটছে এই জায়গাতে, দেখো নিচ থেকে ছেদ করে উপরের দিকে গমন করেছে। তাহলে এই ই হচ্ছে ফার্মের ভারসাম্য বিন্দু, এটা হচ্ছে ভারসাম্য বিন্দু। বুঝতে পারছি আমরা? আচ্ছা, এবার আমরা ম্যাথটা করব। তাহলে তুমি হচ্ছে এইভাবে লিখবা, তুমি গ নম্বর দিয়ে লিখবা যে উদ্দীপকের চিত্রে একটি অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে নির্দেশ করা হয়েছে। এর কারণ হচ্ছে এ আর এবং এম আর সমান না, এই কারণে এটা অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, এবং এই বাজারের ফার্মের মুনাফা নিম্নে নির্ণয় করা হলো। করার পরে তুমি কি দিয়ে শুরু করবা? তুমি এটার হচ্ছে ভারসাম্যটাকে নির্ণয় করবা। ভারসাম্যের প্রথম শর্ত, দ্বিতীয় শর্ত লিখে তুমি এই যে ই বিন্দুতে যে ভারসাম্য হয়েছে, পূর্ণ হয়েছে, সেটা তুমি লিখবা। শর্ত দুইটা কি বলেছি? এমআর রেখা এমসি রেখার সমান হবে প্রথম শর্ত, এবং এমসি রেখা এমআর কে নিচ দিক থেকে ছেদ করে উপরের দিকে গমন করবে, এবং এই দুইটা শর্ত ই বিন্দুতে পালিত হয়েছে, সেই কারণে বিন্দু ই হচ্ছে এই ফার্মের ভারসাম্য বিন্দু, ঠিক আছে। এবার তুমি লিখবা যে চিত্র হতে কি পাই, চিত্র হতে পাই লিখে তুমি হচ্ছে লিখবা যা যা আমাদের প্রয়োজন হবে, আমাদের হচ্ছে দাম প্রয়োজন হবে, ঠিক আছে, বা উৎপাদনের পরিমাণ প্রয়োজন হবে। লিখবা উৎপাদনের পরিমাণ কিউ ইজ ইকুয়াল টু, উৎপাদনের পরিমাণ কত দেখো তো, এই যে 10 ফিক্সড। তো লিখবা উৎপাদনের পরিমাণ কিউ ইজ ইকুয়াল টু 10। লিখবা হচ্ছে প্রাইস, পণ্যের দাম, পি ইজ ইকুয়াল টু, আচ্ছা পি এর মান কত দেখো তো, পি সমান এ আর, রাইট। আচ্ছা, এ আর কোথায় গিয়ে হিট করতেছে, দেখো এ আর হিট করতেছে, এই যে পি এ আর হিট করতেছে এই যে এই জায়গাতে, মানে আমাদের হচ্ছে ভারসাম্য যে বড় বড় রেখাটা না হয়েছে এখানে হিট করতেছে, তার মানে 10 টাকা হচ্ছে আমাদের এখানে প্রাইস। তাহলে তুমি এখানে লিখবা পি ইজ ইকুয়াল টু 10, রাইট। আচ্ছা, তারপর এবার হচ্ছে এটা আমরা পেয়ে গেলাম। এবার আমাদের আবার কি করতে হবে, যখন মোট ব্যয় বের করবো তার জন্য আমাদের গড় ব্যয় তো লাগবে। তো এবার তুমি লিখবা গড় ব্যয় এসি ইজ ইকুয়াল টু, এসি রেখা হচ্ছে এই যে দেখো এইখানে, এসি রেখা কোথায় হিট করতেছে, এসি রেখা এই যে এইখানে হিট করতেছে, তার মানে এই যে 5 হচ্ছে এখানে এসি। তারপর তুমি লিখবা যে গড় ব্যয় এসি ইজ ইকুয়াল টু 5। তাহলে এটা ব্যয় 5 টাকা, দাম 10 টাকা, এবং উৎপাদন হচ্ছে 10 একক, এভাবে তুমি লিখবা। আচ্ছা, তারপর তুমি লিখবা এখন আমরা জানি মোট আয় টোটাল রেভিনিউ ইজ ইকুয়াল টু পি গুণ কিউ, এটা তুমি লিখবা। আচ্ছা, তো পি এর ভ্যালু হচ্ছে 10 এবং কিউ এর ভ্যালু হচ্ছে এখানে 10, তাহলে মোট আয় সমান 10 গুণ 10 টাকা, ঠিক আছে, এটা একক না, এটা লিখতে হবে টাকা। তাহলে কত হচ্ছে এখানে, হচ্ছে 100 টাকা, ঠিক আছে। তারপর তুমি লিখবা আবার মোট, আমরা জানি মোট ব্যয় সমান টিসি টোটাল কস্ট ইজ ইকুয়াল টু এসি গুণ কিউ, ঠিক আছে। এসি এর মান কত, এসি এর মান হচ্ছে 5 এবং কিউ এর মান হচ্ছে দেখো 10, তাহলে এটা 5 গুণ 10 টাকা সমান হচ্ছে 50 টাকা, ঠিক আছে। তো এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা মুনাফা বের করতে পারি। মুনাফা পাই ইজ ইকুয়াল টু টোটাল
রেভিনিউ মাইনাস টোটাল কস্ট, রেভিনিউ আগে দিতে হবে যেহেতু রেভিনিউ বেশি, তো টোটাল রেভিনিউ হচ্ছে 100 আর টোটাল কস্ট হচ্ছে 50 টাকা, ঠিক আছে। তো এবার আমরা বিয়োগ করলে কত পাই, 50 টাকা পাই, তাহলে এখানে ফার্মের প্রফিট হচ্ছে 50 টাকা। এই যে পি গুণ কিউ এর পরিবর্তে কি লেখা যায়, এর পরিবর্তে আরেকটা ফর্মুলা আছে এস এ আর গুণ কিউ, ঠিক আছে, এ আর গুণ কিউ, যেমন এসি গুণ কিউ এখানে এ আর গুণ কিউ লেখা যায়। এ আর এবং পি সবসময় এক হয়, বুঝছো, সেটা পূর্ণ প্রতিযোগিতা হোক অপূর্ণ প্রতিযোগিতা হোক, এ আর রেখাই হচ্ছে পি রেখা, পি রেখাই হচ্ছে এ আর রেখা, একই। তো এই কারণে পি এবং এ আর রিপ্লেস করা যায়, দেখো এই যে এখানেও তাই পি সমান এ আর লেখা আছে, এ আর এন্ড পি সবসময় সিমিলার, ঠিক আছে। তো গ নম্বর ডান। ঘ নম্বরে বলতেছে যদি এসি 10 হয় তবে কি ফার্মের মুনাফার পরিমাণের কোনো পরিবর্তন হবে, বিশ্লেষণ করো। তার মানে এসি এই জায়গার পরিবর্তে তার জায়গাটা চেঞ্জ করবে। এবার তোমাকে চিত্রটা অঙ্কন করতে হবে। এবার তুমি কি করবা, এই চিত্রটা অঙ্কন করবা, এই চিত্রটা পুরোটা অঙ্কন করবা, এখানে যেমন যেমন আছে অঙ্কন করবা, করার পর এসিটাকে তুমি এই 10-এ দিয়ে দিবা, এই যে এসিকে তুমি এবার এইখানে দিবা, বুঝছো, এই কারণ এই যে 10-এর কথা বলতেছে, এই যে এসি যদি 10 হয় তো এইখানে দেওয়ার পরে এটাকে লিখবা তুমি এসি 2, এসি 2, কারণ যেহেতু আগে একটা এসি আছে এটাকে তুমি লিখবা এসি 2, ঠিক আছে, এই আগের এসিও রাখবা আর এখানে এসি 2 অঙ্কন করবা। এবার এই যে এখন যে চিত্রটা দেখতে পারতেছো এই চিত্রটা অঙ্কন করবা, এমন নাই গোল গোলগুলো দিতে হবে এমন করবা না, ঠিক আছে, এইগুলো করতে হবে না, এই চিত্রটা অঙ্কন করবা এসি 2 দিয়ে। আচ্ছা, অঙ্কন করার পর তুমি এইবার আবার নতুন করে ম্যাথমেটিক্স করবা, ঠিক আছে। নতুন করে ম্যাথমেটিক্স কেমনে করবা, তুমি আবার টোটাল রেভিনিউ বের করবা, ঠিক আছে। আর যদি মনে করো যে না আমি একটু ফাঁকি দিব তাহলে তুমি লিখতে পারো গ হতে প্রাপ্ত, বাট তুমি টোটাল করো, সমস্যা নেই। আবার ওই দেওয়া আছে যা যা আছে, হ্যাঁ সবকিছু লিখো, ভারসাম্যটার সময় আবার সবকিছু লিখো, লেখার পরে টোটাল রেভিনিউটা বের করো, পি গুণ কিউ, তো ওইখানে আগের মতোই 10 গুণ 10ই আছে, সমান হচ্ছে 100 টাকা, এটা তো আছে তাই না, এটা তো আছে। আচ্ছা, এবার আমরা যখন টোটাল কস্ট 2 বের করবো, মানে পরে যেহেতু এটা করতেছি 2 সমান হচ্ছে এসি 2 গুণ কিউ, তো এসি 2 এর মান এখন কত, এসি 2 এর মান তুমি লিখে নিবা যে দেওয়া আছে মধ্যেই, দেওয়া আছে মধ্যেই এসি 2 এর মান কিন্তু লিখে নিবা। এসি 2 এর মান হচ্ছে এখন এই যে এটা 10, তো এখানে এসি 2 এর মান হচ্ছে 10 আর কিউ আগের মতোই আছে 10 টাকা, তাহলে এখানে কি হচ্ছে 100 টাকা। তাহলে এখন আমি যদি মুনাফা বের করি, এখন আমি যদি ফার্মের মুনাফা বের করি তাহলে কি হবে বলো তো, এখন হবে পাই ইজ ইকুয়াল টু টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট, তাহলে 100 মাইনাস 100, তাহলে কি হচ্ছে এইখানে, এইখানে আমাদের আমও যাচ্ছে, সালাও যাচ্ছে, সাথে আমের আটিও যাচ্ছে, তার মানে আমাদের লাভও নাই লসও নাই কিছু নাই, আমাদের হচ্ছে মুনাফা 0, তার মানে এখানে স্বাভাবিক মুনাফা অর্জিত হচ্ছে। এই 0 হইলে কি হয়, এই 0 হইলে বলা হয় যে ফার্ম স্বাভাবিক মুনাফা, ফার্ম কি করতেছে, ফার্ম স্বাভাবিক মুনাফা অর্জন করতেছে। আর এইখানে যেটা হয়েছিল এটা হচ্ছে অস্বাভাবিক মুনাফা, যদি এমন প্রফিট করে সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় অস্বাভাবিক মুনাফা, ঠিক আছে, অস্বাভাবিক মুনাফা। ওকে, তো এটা ডান, এটা ডান। তো যদি হচ্ছে এসি 10 হয় তাহলে ফার্মের মুনাফার পরিমাণে পরিবর্তন আসবে, সেটা হচ্ছে ফার্ম স্বাভাবিক মুনাফা অর্জন করবে, আগে অস্বাভাবিক ছিল এবার স্বাভাবিক মুনাফা অর্জন করবে, এটা ঠিক আছে। তাহলে এটা ডান, 5 নম্বর ডান। 6 নম্বরে আমরা আসি। 6 নম্বরে আরো একটা সুন্দর ম্যাথমেটিক্স দেওয়া আছে চিত্র সহকারে। তো 4টা কোশ্চেন আছে এখান থেকে, তো 4টা কোশ্চেন দেখো, একটু বেশ ভালো ভালো কোশ্চেন, একটু বড় বড় কোশ্চেন। তো প্রথম কোশ্চেনে বলতেছে শ্রমের দক্ষতা কাকে বলে, শ্রমের দক্ষতা কাকে বলে, দক্ষতা হচ্ছে এফিসিয়েন্সি, এফিসিয়েন্সি বলে ইংলিশে, এফিসিয়েন্সি, ঠিক আছে। একজন শ্রমিক একক সময়ে যতটুকু কাজ করতে পারেন সেটাকে শ্রমের দক্ষতা বলে। ধরো যে একজন শ্রমিক 10 ঘন্টাতে তোমার হচ্ছে 20টা শার্ট সেলাই করতে পারে, তার মানে সে প্রত্যেক ঘন্টাতে 2টা পারে, এই প্রত্যেক ঘন্টাতে 2টা সেলাই করা হচ্ছে তার শ্রমের দক্ষতা, ঠিক আছে। অর্থাৎ একজন শ্রমিক প্রতি একক সময়ে যতটুকু কাজ করতে পারেন সেটাকেই বলা হয় তার শ্রমের দক্ষতা, ঠিক আছে। খ নম্বরে একটা খুব দারুণ কোশ্চেন করেছে, মানে একদম মানে কি বলে যে আউট অফ দ্য বক্স চিন্তা করে একটা কোশ্চেন করা হয়েছে, যে বলতেছে যে ক ব্যক্তি মাসিক 50,000 টাকা মজুরি কোম্পানিতে চাকরি করেন, এটা তার স্যালারি, মজুরি ছাড়া ক ব্যক্তি বাড়ি ভাড়া 20,000 টাকা, চিকিৎসা ভাতা 2,000 টাকা, যাতায়াত খরচ 3,000 টাকা পান এবং দাম স্তর 100 টাকা, তার প্রকৃত মজুরি কত। তো বিষয় হচ্ছে আমাদের যে মূল স্যালারি আছে, মূল স্যালারির বাইরে যেগুলো পাওয়া হয় সেগুলোকে বলা হয় পারকুইজিট, কি বলা হয়, পারকুইজিট, ঠিক আছে, এগুলাকে বলা হয় পারকুইজিট, এটা মনে রাখো, কাজে দিতে পারে, কখনো এমসিকিউতে আসতেও পারে। এটাকে বলা হয় পারকুইজিট, পারকুইজিট, ঠিক আছে, পারকুইজিট, এখানে বানান বুঝতে পারতেছো, নাহলে আমি এখানে লিখে দিচ্ছি, PER পার, QUI কুই, SIT জিট, পারকুইজিট, ঠিক আছে, এটাকে বলা হয় পারকুইজিট। আচ্ছা, তো এখন এই যে টাকাটা পাওয়া হয় সেটাকে বলা হয় পারকুইজিট। এখন এইগুলো যদি না পায় তাহলে তার
এই পারকুইজিট বাদে যেটা সে পায়, ধরো যে এই যে 50,000 টাকা পায়, এটা হচ্ছে মূলত তার আর্থিক মজুরি। এটা হচ্ছে তার আর্থিক মজুরি, যে টাকাটা স্যালারি, এটাকে বলা হয় কি আর্থিক মজুরি। এবং স্যালারির বাইরে যেটা পায় সেই সব সহ, আর্থিক মজুরি সহ, ওইগুলো সহকে বলা হয় প্রকৃত মজুরি। তাহলে মূল স্যালারি হচ্ছে আর্থিক মজুরি, এটা হচ্ছে তার আর্থিক মজুরি। আচ্ছা, আর বাকি যেগুলো অ্যাডিশনাল আসে সবকিছু মিলে হচ্ছে প্রকৃত মজুরি, সেগুলোকে দাম স্তর দিয়ে ভাগ করলে আমরা পাই হচ্ছে তার প্রকৃত মজুরি। এখন 50,000 টাকা, তো এটা হচ্ছে তুমি এভাবে ফর্মুলা লিখবা, প্রকৃত মজুরি, প্রকৃত মজুরি সমান, প্রকৃত মজুরি সমান তুমি কি লিখবা, তুমি লিখবা মাসিক বেতন যোগ যোগ বাড়ি ভাড়া যোগ চিকিৎসা ভাতা যোগ যাতায়াত খরচ, ঠিক আছে, এগুলো সব যোগ আর ভাগ হবে এই 100 দাম স্তর দিয়ে, তাহলে হয়ে যাবে। তো তুমি উপরে সব কিছু যোগ করে দাও, সে হচ্ছে 50,000 টাকা পায় হচ্ছে তার স্যালারি, বেসিক স্যালারি যেটা, তারপর বাড়ি ভাড়া পায় হচ্ছে 20,000 টাকা, 20,000 টাকা, তারপর হচ্ছে কি পায়, তারপর চিকিৎসা ভাতা পায় 2,000 টাকা, চিকিৎসা ভাতা পায় 2,000 টাকা, এবং শেষে যাতায়াত খরচ পায় 3,000 টাকা, যাতায়াত খরচ হচ্ছে 3,000 টাকা, ডিভাইডেড বাই দাম স্তর 100। এবার এই 50,000 20,000 হচ্ছে 70,000, 70,000 2,000 হচ্ছে 72,000, 72,000 3,000 হচ্ছে 75,000, সে টোটাল টাকা পাচ্ছে 75,000 ডিভাইডেড বাই 100, দুইটা শূন্য কেটে দাও, তাহলে কত থাকতেছে 750। তাহলে তার প্রকৃত মজুরি হচ্ছে 750 টাকা, ঠিক আছে, মানে জাস্ট ভাগ করতে হবে এটাই, তাছাড়া কিছু না। এমন, ওকে, দাম স্তর দিয়ে ভাগ করতে হয়। এবার দাম স্তর যদি বেড়ে যায়, দাম স্তর যদি 1,000 টাকা হয়ে যায়, তাহলে এখানে 1,000 দিয়ে ভাগ, তাহলে তার প্রকৃত মজুরি হয়ে যাবে শুধু 75 টাকা। বুঝতে পারছো, খুব বেশি কঠিন না, সহজ জিনিস, জাস্ট এগুলো যোগ করে দাম স্তর দিয়ে ভাগ করে দাও, এটাই। অতিরিক্ত সুবিধাকে বলা হয় পারকুইজিট এবং মূল টাকাকে বলা হয় আর্থিক মজুরি, এবং এই পারকুইজিট আর্থিক মজুরি যোগ করলে সেটাকে বলা হয় প্রকৃত মজুরি। প্রকৃত মজুরি বের করার সময় যদি দাম স্তর থাকে, দাম স্তর দিয়ে ভাগ করতে হয়, এটাই হচ্ছে বিষয়। আচ্ছা, উদ্দীপকের কোন বিন্দুতে মজুরি নির্ধারিত হবে ব্যাখ্যা করো। এই চিত্রটা তুমি আবার অঙ্কন করবে প্রয়োজনে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে এটা হচ্ছে মূলত একটা বাজার ভারসাম্যের চিত্র দেওয়া আছে। তো বাজার ভারসাম্যের ক্ষেত্রে কিভাবে তোমার ভারসাম্য নির্ধারিত হয়, সেটা হচ্ছে চাহিদা এবং যোগানের ভিত্তিতে। তো এটা হচ্ছে যোগান, এই যে SL, এটা হচ্ছে যোগান। এটা কিসের যোগান জানো, এটা হচ্ছে শ্রমের যোগান, SL সাপ্লাই অফ লেবার। আচ্ছা, এখানে হচ্ছে DL ডিমান্ড অফ লেবার, অর্থাৎ এটা হচ্ছে চাহিদা, শ্রমের চাহিদা, বুঝছো, ওকে। তো এখন এই চাহিদা এবং যোগানের ভিত্তিতে কি হবে, যেখানে ভারসাম্য হবে সেই জায়গাতেই ভারসাম্য মজুরি এবং ভারসাম্য তোমার হচ্ছে পরিমাণ, এই দুইটা নির্ধারিত হবে। আচ্ছা, তো এখানে এইটা হচ্ছে সাপ্লাই, এটা হচ্ছে ডিমান্ড, দুইটা মিলিত হয়েছে এই জায়গাতে, এটা হচ্ছে ই বিন্দু, ভারসাম্য বিন্দু, অর্থাৎ এই ই বিন্দুতে কি হয়েছে, ভারসাম্য নির্ধারিত হয়েছে, এবং এই সাইডের এই দিকে নির্দেশিত আছে হচ্ছে ওয়েজ, শ্রম, এই দিকে হচ্ছে শ্রম এবং এই দিকে হচ্ছে পরিমাণ, ঠিক আছে, কতটুকু চাহিদা এবং কতটুকু যোগান। আচ্ছা, তো এইটা এইদিকে যেদিকে যাচ্ছে, মানে এই যে প্যারালালি যেটা আসতেছে 20-এ গিয়ে মিলতেছে, অর্থাৎ সরি, এইদিকে হচ্ছে মজুরি, এদিকে কেন শ্রম লিখলাম আমি, এটা হচ্ছে মজুরি, ঠিক আছে, এটা হচ্ছে মজুরি, অর্থাৎ এইখানে এই জায়গাটাতে ভারসাম্য মজুরি হচ্ছে 20 টাকা, ভারসাম্য মজুরি হচ্ছে 20 টাকা, এবং ভারসাম্য পরিমাণ হচ্ছে 10 একক, অর্থাৎ 10 জন শ্রমিকের চাহিদা এবং যোগান এর মাধ্যমে ভারসাম্য নির্ধারিত হয়, এবং ভারসাম্য মজুরি হচ্ছে 20 টাকা। বুঝতে পারছো, এইটাই। তো তুমি যদি এটা চিত্র অঙ্কন করে দেখাতে চাও দেখাতে পারো, না হলে এখান থেকে এক্সপ্লেন করে দিতে পারো, সমস্যা নাই। আচ্ছা, এবার আসি ঘ নম্বর, সর্বশেষ কোশ্চেন। যদি অন্যান্য অবস্থায় স্থির থেকে শ্রমের চাহিদা বৃদ্ধি পায় বা শ্রমের চাহিদা বৃদ্ধি পেলে ভারসাম্য মজুরির কোনো পরিবর্তন হবে কি, বিশ্লেষণ করো। দেখো দেখো এটা এটা হচ্ছে আমি হচ্ছে নতুন করে একটা চিত্র অঙ্কনই করি এইখানে, তাহলে তোমাদের বোঝাতে সুবিধা হবে, বা এখানেও আমি দেখাইতে পারি, অন্য কালার ইউজ করলে তোমরা সহজে বুঝতে পারবা। তো দেখো যে এখানে কি বৃদ্ধি পাবে বলেছে, বৃদ্ধি পাবে হচ্ছে শ্রমের চাহিদা বৃদ্ধি পেলে। তো চাহিদা মানে কি, ডিমান্ড, এই যে এইটা বৃদ্ধি পাবে, এই রেখাটা বৃদ্ধি পাবে। তো এটা বৃদ্ধি পাওয়া মানে উপরের দিকে চলে যাওয়া। তো আমি ধরলাম যে এটা বৃদ্ধি পেয়ে ঠিক এই দিক থেকে গমন করলো, হ্যাঁ, এটা অনেক বৃদ্ধি পেয়ে এই দিক থেকে গমন করলো, ঠিক আছে। তখন কি হবে বলো তো, ভারসাম্য বিন্দু কোনটা হয়ে গেল, ভারসাম্য বিন্দু এটা হয়ে গেল না, এটা হচ্ছে E2 ভারসাম্য বিন্দু। নতুন করে চিত্রাঙ্কন করবা, এটা নতুন করে চিত্রাঙ্কন করবা, ঠিক আছে, এটাও রাখবা এটাও রাখবা, দুইটাই রাখতে হবে। এটা E1 হয়ে যাবে, তখন এটা E2 হয়ে যাবে, বুঝছো, এটা E1, এটা হচ্ছে E2। তাহলে তখন তুমি কি করবা, এইখানে একটা রেখা টানবা এইভাবে, তাহলে এটা হচ্ছে তোমার তখন ভারসাম্য মজুরি 30 টাকা হয়ে যাবে, এবং ভারসাম্য পরিমাণটা কি হবে, এখানে ধরো যে 20 ধরে নিলা তুমি, তাহলে ভারসাম্য তখন পরিমাণ হবে 20, মানে 20 জন শ্রমিকের চাহিদা তৈরি হয়ে যাবে, ঠিক আছে, মানে চাহিদা যেহেতু বৃদ্ধি পেয়েছে, বলতেছে তো চাহিদা বৃদ্ধি পাবে, তো তার মানে চাহিদা যে বৃদ্ধি পেয়ে এখন হচ্ছে চাহিদার পরিমাণ হচ্ছে 20, তখন চাহিদা যেহেতু বৃদ্ধি পেয়েছে, মজুরিও বৃদ্ধি পেয়ে 20 থেকে হয়ে যাবে 30। এটাই হচ্ছে মূল ফাংশন। এটা তুমি চিত্র অঙ্কন করে
দেখিয়ে দিবা তাহলেই হবে। বুঝতে পারছো? খুব অসাধারণ অঙ্ক, এগুলো পরীক্ষাতে আসতে পারে। এই ধরনের ম্যাথমেটিক্সগুলোই মূলত পরীক্ষাতে আসে। তুমি এইগুলো জাস্ট ফলো করো, এই ক্লাসটা ফলো করো, তাহলে তুমি এই ম্যাথগুলো সলভ করতে পারবে। এমন কোশ্চেনই আসবে মূলত তোমার পরীক্ষাতে। আচ্ছা, তাহলে এটা ডান, এটা ডান, 6 নম্বর ডান। 7 নম্বরে আসি আমরা। একটি সামগ্রিক আয় নির্ধারণ মডেল নিম্নরূপ। সেখানে দেখো কি দেওয়া আছে, সি ইজ ইকুয়াল টু হবে, এখানে একসাথে হয়ে গেছে, সরি, সি ইজ ইকুয়াল টু 50 প্লাস 0.5y, এমন মূলত। ঠিক আছে, তো এটা সি ইজ ইকুয়াল টু কি, এটা হচ্ছে ভোগ ব্যয়, রাইট? আচ্ছা, ভোগ ব্যয় দেওয়া আছে সি ইজ ইকুয়াল টু 50 প্লাস 0.5y, ইনভেস্টমেন্ট কস্ট বা বিনিয়োগ ব্যয় আছে 50 এবং সরকারি ব্যয় আছে 100। ঠিক আছে, এগুলো আমরা দেখি, পরে গল্প আনসার করবো। ক নম্বরে বলতেছে ব্যয়যোগ্য আয় কাকে বলে। এই সেম কোশ্চেনটা আরেকটা কলেজে করেছে, নটরডেম কলেজ করেছিল, যে ব্যয়যোগ্য আয় কি, এবছর নটরডেম কলেজ করেছে এটা। তো আমরা ধরো যে ইনকাম করি একটা, আমি ধরলাম যে তুমি 1 লক্ষ টাকা আয় করো, 1 লক্ষ টাকা তুমি আয় করো। তো এই 1 লক্ষ টাকায় তুমি চাইলে ভোগ করতে পারবো না, তোমার এখান থেকে ট্যাক্স দিতে হবে, বা সরকার যদি আরো কিছু বাধার নিয়ম তোমাকে দেয় যে এখান থেকে সে টাকাগুলো পে করতে হবে, তুমি আগে সেগুলো পে করবা। করার পরে বাকি যে টাকা তোমার কাছে থাকবে সেটা হচ্ছে তোমার ব্যয়যোগ্য আয়, মানে এই টাকা তুমি ইচ্ছা মতো ব্যয় করতে পারো। তার মানে মোট আয় থেকে ট্যাক্স বা অন্যান্য যে ইনকাম ব্রাঞ্চেস বা সরকারি বাধা নিয়ম আছে সেগুলো পূরণ করার পরে বাকি যে টাকাটা আমাদের কাছে স্বাধীনভাবে ব্যয় করার জন্য অতিরিক্ত থাকে সেটাকে বলা হয় ব্যয়যোগ্য আয়। ঠিক আছে, এটাই হচ্ছে ব্যয়যোগ্য আয়ের সংজ্ঞা। এবার খ নম্বরে বলতেছে জিএনপি এনএনপি এর চেয়ে অপেক্ষাকৃত কম জটিল কেন। আচ্ছা, জিএনপি হচ্ছে কি, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, গ্রস, আর এনএনপি হচ্ছে কি, নিট ন্যাশনাল প্রোডাক্ট। তো গ্রসের মধ্যে কি থাকে, গ্রসের মধ্যে আমাদের যা কিছু আয় আছে, দেশের বাইরে যা কিছু আয় সবকিছু গ্রসের মধ্যে। আর নিটের মধ্যে কি আছে, এর মধ্যে থেকে অনেক কিছু বাদ দিতে হবে। কি কি বাদ দিতে হবে, এর মধ্যে থেকে বাদ দিতে হবে অবচয় ব্যয়, এর মধ্যে বাদ দিতে হবে যে মুনাফা ব্যয়, এর মধ্যে বাদ দিতে হবে যে অন্যান্য ক্ষয়ক্ষতি জাতীয় ব্যয়, যা কিছু আছে সব কিছু বাদ দেওয়ার পরে আমরা পাই হচ্ছে নিট ন্যাশনাল ইনকাম। তো এই কারণে এটা একটু জটিল, কারণ এই যে বাদ দেওয়ার যে ক্যালকুলেশনটা এটা তো গ্রসে করতে হয় না, গ্রসে যা করছে সব দেশের মধ্যে দেশের বাইরে যা কিছু আর্ন করছে সবই হচ্ছে গ্রসের মধ্যে। ঠিক আছে, এটা সব কিছু জিএনপির মধ্যে চলে আসে। কিন্তু এনএনপির মধ্যে আনতে গেলে কি করতে হবে, এর মধ্যে অবচয় ব্যয় বাদ দিতে হবে, তারপর হচ্ছে তোমার মূলধনের ক্ষয়ক্ষতি জাতীয় যত ব্যয় আছে সব বাদ দিতে হবে, সুদের পিছনে যা ব্যয় আছে সবকিছু বাদ দিতে হবে, তারপর এনএনপি হবে। অর্থাৎ এটার ক্যালকুলেশনটা বেশ কমপ্লেক্স, এই কারণে বলা হচ্ছে যে জিএনপি এনএনপি এর চেয়ে অপেক্ষাকৃত কম জটিল। ঠিক আছে, জিএনপি হিসাব করা সহজ, শুধু আয়টা হিসাব করলে হয়ে যায়, আর এনএনপিতে আয়ের থেকে অনেক কিছু বাদ দিতে হয়। ঠিক আছে, গ নম্বরে বলতেছে উদ্দীপক হতে ভারসাম্য জাতীয় আয় কত নির্ণয় করো। আচ্ছা, এখানে যে কিছু দেওয়া আছে এগুলো দিয়ে নির্ণয় করা যাবে। তো আমরা একটা স্লাইড অ্যাড করে এখানে হিসাবটা করে নিই। তো ভারসাম্য জাতীয় আয় ওয়াই ইজ ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি, এটা করলেই হচ্ছে, কারণ এখানে 3টা সোর্স জাস্ট দেখানো হয়েছে, অর্থাৎ 3 খাত বিশিষ্ট অর্থনীতি। এখানে এক্সপোর্ট ইম্পোর্টে কোনো কিছু দেওয়া নাই বা আর কিছু নাই, জাস্ট এই 3টা দেওয়া আছে। তো সি এর মান হচ্ছে 50 প্লাস 0.5y। তো আমরা হচ্ছে এখানে জাস্ট মানটা অ্যাপ্লাই করি, 50 প্লাস 0.5y। ওকে, তারপর আয়ের একটা মান আছে, জি এর একটা মান আছে। আয়ের মান 50, জি এর মান হচ্ছে 100। আয়ের মান 50 এবং জি এর মানটা আছে 100। তো এখানে আমরা লিখবো হচ্ছে বা দিয়ে, বা y ইজ ইকুয়াল টু এটা, বা y ইজ ইকুয়াল টু এখানে 50, এখানে 50, 100, এগুলো তো যোগ করে ফেলা যায়, রাইট? তো যোগ করো, 50 50 হচ্ছে 100, 100 আর 100 হচ্ছে 200, 200 প্লাস এখানে হচ্ছে 0.5y, এটা থেকে যাচ্ছে। খুবই সহজ এগুলো, এর আগেও যে কলেজগুলো সলভ করেছি এই সেম ম্যাথ এসেছে। তো দেখো প্রত্যেকটা কলেজ যখন এই ম্যাথটা দিচ্ছে, তুমি কি ভাবতেছো যে এই ম্যাথটা তোমার এইচএসসিতে দিবে না? এইচএসসিতেও দিবে। আচ্ছা দেখো, তো বা আমরা লিখবো হচ্ছে এই যে ওয়াইটা, এটা প্লাস ছিল এইদিকে, এটাকে এইদিকে এনে মাইনাস করবো। ঠিক আছে, অর্থাৎ 0.5y সমান 200। ওকে, তো এখন এই যে ওয়াই থেকে যদি হাফ ওয়াই বাদ দেওয়া হয় তাহলে কি থাকে, তাহলে আর এক হাফ ওয়াই থেকে যায়, মানে 1 থেকে হাফ বাদ দিলে হাফ থাকে, বিষয়টা হচ্ছে এমন, ইজ ইকুয়াল টু 200। এখন এই যে 0.5 এইদিকে গুণ অবস্থায়, ওইদিকে গেলে ভাগ হয়ে যাবে, বা ওয়াই ইজ ইকুয়াল টু 200 ভাগ 0.5। আচ্ছা, 200কে 0.5 দিয়ে ভাগ করা মানে হচ্ছে 200কে 2 দিয়ে গুণ করা, অর্থাৎ একের চেয়ে ছোট কোনো কিছুকে ভাগ করলে উল্টা আরো সেটা গুণ হয়। আচ্ছা, তো এখন এটাকে আমরা 2 দিয়ে গুণ করলে বা এই 0.5 দিয়ে ভাগ করলে আমরা পাই y ইজ ইকুয়াল টু 400 টাকা। তোমরা প্রয়োজনে ক্যালকুলেটর দিয়ে করে দেখতে পারো। 400 টাকা হচ্ছে এখানে আমাদের মোট জাতীয় আয়। ঠিক আছে, ভারসাম্য জাতীয় আয় আমরা এখান থেকে পেয়ে গেলাম হচ্ছে 400 টাকা। এটা জাস্ট উত্তর লিখে দিলে হবে, ছোট, দেখো তোমার করতে এটা 2-3 মিনিট সময় লাগবে। ঘ নম্বরে বলতেছে যদি জি এর মান, তার মানে সরকারি ব্যয়, এই জি এর মান বৃদ্ধি পেয়ে আরো 50 হয়, তার মানে 100 থেকে বৃদ্ধি পেয়ে 150 হয়,
তবে কি ভারসাম্য জাতীয় আয়ের কোনো পরিবর্তন হবে? বিশ্লেষণ করো। আচ্ছা, তাহলে আমরা দেখি তুমিও এটা করার আগে কিন্তু দেওয়া আছে ওয়াই সমান এটা, সরি হচ্ছে এই যে ভোগ ব্যয় সি সমান এটা, তারপর হচ্ছে বিনিয়োগ ব্যয় আই সমান এটা, সরকারি ব্যয় জি সমান এটা, এগুলো কিন্তু লিখে নিতে হবে দেওয়া আছে। তারপর আমরা জানি বলে ফর্মুলা লিখতে হবে। ঠিক আছে, তো এইখানেও তুমি আবার লিখবা যে দেওয়া আছে ভোগ ব্যয় সি সমান এটা, ইনভেস্টমেন্ট কস্ট আয় সমান এটা, এবং গভর্নমেন্টাল কস্ট আগে দেওয়া ছিল 100, এবার নতুন করে 50 যোগ হওয়ার পরে 100 প্লাস 50 সমান 150, এটা লিখে নিতে হবে। তারপরে তুমি আসবা হচ্ছে y ইজ ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি, আমরা জানি বলে এটা তুমি লিখবা। লেখার পরে তুমি এবার নতুন মানগুলো ইনপুট দিবা। তো সি এর মান তো চেঞ্জ হচ্ছে না, 50 প্লাস 0.5y। তারপর আয়ের মান তো দেখো চেঞ্জ হয় নাই, আয়ের মান যেটা ছিল 50 আছে, বাট জি এর মানটা এখন 150 হয়ে যাবে। ঠিক আছে, তো এটা 50, এই যে আয়ের মান হচ্ছে 50 এবং জি এর মান এখন হয়ে যাবে কি 150, বা y ইজ ইকুয়াল টু 50 50 100 100 এবং 150 কত হয় 250 প্লাস 0.5y। ওকে, তো এখন এই যে y, এই 0.5y এদিকে প্লাস ছিল আগের মতো, এইদিকে নিয়ে আসলে হয়ে যাবে মাইনাস, সমান হচ্ছে 250, বা একটা y থেকে 0.5y বাদ দিলে প্লাস 0.5y থাকে, সমান 250। এটা কি আছে? গুণ আছে, ওইদিকে গেলে কি হবে? ভাগ হয়ে যাবে, y সমান 250 ডিভাইডেড বাই 0.5। তো 0.5 দিয়ে ভাগ করা মানে তো বললামই 2 দিয়ে গুণ করা। তুমি এটা ভাগ করে দেখতে পারো ক্যালকুলেটরে। 250কে 0.5 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে হয় 500, তাহলে y সমান হচ্ছে 500। তাহলে বিষয়টা কি ঘটতেছে? এর আগেরটাতে আমরা দেখলাম যে জাতীয় আয় ছিল 400 টাকা, এখন কি হচ্ছে? জাতীয় আয় হয়ে যাচ্ছে 500 টাকা। অর্থাৎ হচ্ছে এই যে এই চেঞ্জটা যেটা হলো, অর্থাৎ সরকারি ব্যয় 50 টাকা বৃদ্ধি পাওয়াতে জি এর মান আরো 50 বৃদ্ধি পাওয়াতে আমাদের জাতীয় আয় 100 টাকা বেড়ে যাচ্ছে। এবার তুমি লিখবা এখানে যে জাতীয় আয় বৃদ্ধি, জাতীয় আয়, ঠিক আছে, অবশ্যই ভারসাম্য জাতীয় আয় বৃদ্ধি পায়। তুমি লিখবা হচ্ছে কি বৃদ্ধি পায় কিভাবে লিখবা? এটা হচ্ছে তুমি লিখবা y2 প্রয়োজনে। ঠিক আছে, এটাকে তুমি y2 লিখবা, এটাকে y1 লিখবা। তো এবার তুমি লিখবা হচ্ছে y2 মাইনাস y1 সমান হচ্ছে কি, y2 হচ্ছে এখন কত 500, আর আগেরটা কত ছিল? আগেরটা ছিল হচ্ছে 400, 500 মাইনাস 400 সমান 100, অর্থাৎ 100 টাকা কি হয়? জাতীয় আয় 100 টাকা কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। এইটাই তো, এগুলোই ছিল খুবই সাতটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন হলিক্রস কলেজের। এই যে দেখো হলিক্রস লেখা ছিল সবগুলোতে, অবশ্য হলিক্রস কলেজের 7টা খুবই গুরুত্বপূর্ণ সিকিউ, এবং এমন সিকিউ তোমার আসবে প্রত্যেকটা ক্লাস আমরা যেগুলো করলাম বা করছি। তো দেখবা যে হচ্ছে আমরা এমন সিকিউ পাচ্ছি, একই রকম সিকিউ, কাছাকাছি সিকিউ, একই ধাঁচের সিকিউ, একই প্যাটার্নের সিকিউ আমরা পাচ্ছি, এবং এমন সিকিউ তোমার এইচএসসি পরীক্ষাতে এবার আসতে যাচ্ছে। প্রত্যেকটা ক্লাস করতে থাকো, আমাদের যে ক্লাসগুলো হচ্ছে, আশা করা যায় তোমার একটা সুন্দর প্রিপারেশন হয়ে যাবে আমাদের সাথেই। ধন্যবাদ তোমাদেরকে, আসসালামু আলাইকুম।